তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল ছুলো, রাখো শরীরে হাজুদি, আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে। চলো। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায় বলছি। প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত লোক আমার নতুন যে পডকাস্ট চ্যানেল ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন দেখছেন এবং আশা করি দেখবেনও। প্রায় 2 লক্ষের বেশি লোক অলরেডি এটা দেখে ফেলেছে এবং সেটা খালি সময় হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আরেকটা দারুণ খবর, সেটা হচ্ছে আগামী অগস্ট 16 স্যাটারডেতে কলকাতার নজরুল মঞ্চে একটা হিস্টোরিক ইভেন্ট হতে চলেছে। হিস্টোরিক, আমার জীবনে হিস্টোরিক, কেননা কিছু আমার প্রিয় বন্ধুবান্ধব, ভাই বোন, এক্সেলেন্ট সিঙ্গার্স, অ্যামেজিং মিউজিশিয়ানস, তারা সব জড়ো হচ্ছে আমাকে সঙ্গে নিয়ে। আমার ফিউশন ওয়ার্ল্ড মিউজিকের যে জার্নি 40 বছর, সেটা তারা সেলিব্রেট করবে। আর এই পুরো প্রোগ্রামটা প্ল্যান করছে আলগাস ইভেন্টস, দেবাশিস, আমার প্রিয় ভাই। টিকিটস অলরেডি বেরিয়ে গেছে বুক মাই শোতে। আপনারা সবাই টিকিট সংগ্রহ করুন, কেননা অলরেডি 50% টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো টিকিটের লিঙ্ক এর সাথে পাবেন, আমার ভিডিওর সাথে পাবেন। কিপ শেয়ারিং, কিপ লাভিং, স্প্রেড গুড মিউজিক। জয় হোক। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায়। আমার সাথে আজকে আমার 2 প্রিয় ভাই অরিন্দ, সেধু। ম্যাটার অফ প্রাইড ফর মি। তোরা এসছিস, থ্যাংক ইউ সো মাচ। ইটস এন অনার দাদা, তুই এইভাবে একটা পডকাস্ট করছো এবং আমাদের কথা মাথায় রেখে আমাদেরকে ইনভাইট করেছে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বিরাট অনার। তোদের বাদ দিয়ে তো আমি কখনোই ভাবিনি। তোদের কন্ট্রিবিউশনকে আমি সেলিউট জানিয়ে এসেছি বরাবরই। তোরা দুজনেই, আমি নতুন সাউন্ডস্কেপের পূজারী এবং আমি সবসময় মনে করেছি যারা নতুন কিছু আমাদের শহরকে দিয়েছে, প্রথম কিছু সুমনদার ভাষায়, তাদের আমি সেলিউট জানাই, মন থেকে জানাই। ওটা বলার জন্য বলা নয়। তোরা দুজনেই আমার মনে হয় খুব ভালোভাবে জানিস। তোদের কাজকর্ম আমি খুব মন দিয়ে অবজার্ভ করি। তুই লাস্ট রেকর্ডিংটা যেটা পাঠিয়েছিস, ফ্যান্টাস্টিক, ওটা শুনবো আমি। এবং তুই নতুন একটা তোরা সাউন্ডস্কেপ তৈরি করছিস বলে আমার সম্বিত দুজনেরই মনে হয়েছে। তুই বললি সম্বিতকেও শোনাতে। সেকেন্ডলি আমাদের চিরকালই প্রিয়, আর তার সাথে একটু অল্টারনেটিভ রকের এলিমেন্টস একটু জোড়ার চেষ্টা করেছি। সফট রক এন্ড হুইচ ইজ নিডেড। একটা সফট রক মানেই তো, আচ্ছা তোর কি মনে হয় রক মানেই একবারে রাগারাগি? না না না, রকের মধ্যে না, সেখানে মানে রক মিউজিক মানে হচ্ছে অ্যাঙ্গার। না, রক মিউজিকের মধ্যে কি মন খারাপ থাকতে পারে না? রক মিউজিকের মধ্যে কি কোনো কোমল আবেগ থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে, এবং তার মিউজিক্যাল ট্রিটমেন্টও সেরকম হওয়া দরকার। কিন্তু রক মিউজিকের যেটা বেসিক প্ল্যাটফর্ম বলে আমার মনে হয়, দ্যাট ইজ অ্যান্টি এস্টাবলিশমেন্ট। একটা প্রতিষ্ঠান বিরোধিতার একটা জায়গা রাখা ভালো। কিন্তু এই যে গানটার কথা বলছো, আমি ফিরছি বাড়ি, তার মধ্যেও কিন্তু সেখানে একটা সেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট বক্তব্য রাখা হয়েছে যে আমার শহরটা যেন একটা ক্রমশ নেক্রোপলিসে পরিণত হচ্ছে, আমার শহরটা যেন মরে যাচ্ছে, বিশেষ করে ক্রিয়েটিভিটির জায়গা থেকে। আমার শহরে কবিরা মরে যাচ্ছে, আমার শহর থেকে শালিক পাখি উড়ে চলে যাচ্ছে, আমার শহরের বালিকারা তারা শুধু দুঃখের রং, আঁকার খাতায় দুঃখের রং আঁকতে পারছে। সো আমার শহর যেন একটা জায়গায় ক্ষয়িষ্ণু। তো কিন্তু তারপরেও আমি সেই শহরেই ফিরছি, সেই বাড়িতেই ফিরছি। তো এইখানে আমার মনে হয় রক মিউজিকের ফ্লেভারটা ভেতরে যেটা থাকা উচিত সেটা রয়েছে। সেটাকে এক্সপ্রেস করার জন্য সবসময় চিৎকার চেঁচামেচি, হেভি ডিস্টরশন, বিরাট ড্রাম রোল এর দরকার আছে বলে আমার তো মনে হয় না। এই গানটা একটু শুনি, এক লাইন শুনে তারপরে আমার একটা প্রশ্ন আছে, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি,
আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি। এটা তোদের আরেকটা গান মনে করিয়ে দিল কিন্তু। কি ফিরবে না, সে কি ফিরবে না? কি ভালো। আমাদের শ্রোতাদের একাংশ, না আমাদের মনে হয়েছে একাংশ এইভাবে আমি যখন শুনছিলাম, আমি আর গোগল আমার ছেলে সম্বিত, ও ড্রামস বাজায় একটু একটু, একটু তো না, দারুণ বাজায়। এদের সব ভক্ত, তোদের গান বাজনা শুনেই ও বড় হয়েছে এবং খুব সিরিয়াসলি তোদের সবার গান খুব মন দিয়ে শোনে। আমি বলি সবার গান শুনতে হবে, তাহলে নিজের একটা মানে ওই হয় না যে কিভাবে বেজেছে, তোরা কি ভাবছিস, তোরা তো অনেক এগিয়ে ভাবছিস, সেই ভাবনাটার সাথে ও একটু সম্পৃক্ত হওয়া দরকার। ও যেরকম সিরিয়াসলি মিউট ম্যাথ শুনবে, লিঙ্কিং পাওয়ার শুনবে, বা যে কোনো ব্যান্ড মানে প্রগ্রেসিভ যে কোনো ব্যান্ড, ও ড্রিম থিয়েটার প্রচুর শুনে, কারণ সেখানে তালের এত খেলা। হ্যাঁ, লাকিলি আই মেট পার্সোনালি মাইক পটনাকে, আই মেট, ইয়েস, এবং মাইক পটনায়ের হাতে সই করার স্টিক আমি ওকে এনে দিয়েছি, সেটা ও বিছানার তলায় রাখে, এন্ড হি ইজ প্লেসড। আর মাইক পটনা তবলা শিখেছে। এটা এই আলোচনাটা আমি আসবো তোদের, যে তবলা কত ইম্পর্টেন্ট তোদের কাছে, তবলা না মানে রিদম, এটা আমি আসবো। তো তুইও কি মনে করিস যে ও যেটা বললো যে রক মিউজিক সম্বন্ধে ওর যে বক্তব্য বললো, তোদের ডেফিনেটলি তোরা অন্য একটা জনরাকে তোরা রিপ্রেজেন্ট করিস, সেটা আমি জিজ্ঞেস করবো। ও যেটা বললো রক মিউজিক নিয়ে, সেটা কি তুই মানিস? যে ও যেটা বলেছে সেটা অবশ্যই মানি, যে রক মিউজিক মানে দেখো এই যে গানের ইতিহাস তুমিও জানো যে তার মধ্যে একটা কোথাও একটা প্রতিবাদ ছিল, একটা কোথাও মানে দেখো সবকিছুরই তো জন্ম রিদম অ্যান্ড ব্লুজ থেকে, আলটিমেটলি ভেঙে তার সেখান থেকেই তোমার বিভিন্ন ফর্ম এসছে, রক এসছে, এটা এসছে, ওটা এসছে, কিন্তু যা এসেছে না সেখানে তোমার ওই প্রতিবাদের জায়গাটা খুব শক্ত ছিল ডেফিনেটলি, মানে সেটা এখনো জারি। খালি আমি বলছি যে এস্টাবলিশমেন্টের চেহারাটা বদলে যাচ্ছে, ঠিক এস্টাবলিশমেন্ট বলতে কোনটাকে আমরা বোঝাচ্ছি সেই জায়গাটা হয়তো একটু তার বদল ঘটছে, যেভাবে গানেরও বদল ঘটছে। আর তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমার জনরাটা আলাদা কি না, বা আমি কি ধরনের গান করি, তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি জানি না, বরং একদমই জানি না। মানে আমরা সত্যি খুব অশিক্ষিত মিউজিশিয়ান, মানে কলেজের সময় গান টান করেছি, কলেজের সময় টেবিল ফিবিল বাজিয়ে, তো দেখতাম প্রচুর গান লোকে শুনতে আসতো। তারপর তোমার বাথরুমে গান গাইতাম, বাথরুমে দারুণ গান গাইতাম, কারণ কলঘরে আমি হিট গায়ক ছিলাম। তো এখন যেটা করেছি যে কলঘরটাকে তোমার টেনে নিয়ে হলঘরে চলে এসেছি, বুঝেছো? তো ফলে এই কাজটা করতে পেরেছি। এবার এর মধ্যে কি জনরা আছে, এর ভেতরে কি আলাদা তার মর্মার্থ, কেন আমরা এতদিন গান গাইছি, সত্যিই জানি না। খালি এইটুকু বলতে পারি যে আমাদের জার্নিটা খুব সুন্দর, এতগুলো বছর আমরা গান বানাতে পারছি। আমাদের যারা বন্ধু বান্ধব আছে, সিধু, আমি, উপল, আমরা চন্দ্রিল, আমরা তো কলেজ ফেস্ট থেকেই সবাই বড় হয়ে উঠেছি। মূল জায়গাটা সেটাই ছিল, রাস্তাগুলোই হয়তো একটু আলাদা আলাদা হয়েছে, কিন্তু মূল জায়গাটা ছিল কিন্তু যে সবাই মিলে জোট বেঁধে একটা কিছু করবে। তো আমার মনে হয় ব্যান্ডের কনসেপ্টের মধ্যে সেটা রয়েছে, যে এই একসঙ্গে মিলে করা। যে আমি একটা জিনিস জানি না, হয়তো আমাদের ব্যান্ডে সুরজিৎ একটা জিনিস জানে, তো যেটা ও জানে সেটা আমাকে একটু শিখিয়ে দেয় বা বলে দেয়। না কিন্তু তোদের যে ফর্মটা, এটা আমি খানিকটা আন্দাজ করি, কিন্তু আমার দর্শক বন্ধুদের জন্য তোদের যে ফর্মটা তোরা একটা এস্টাবলিশ করেছিস, তোদের স্টাইলটা, এই ফর্মটাকে তোরা কি বলবি, এবং তোরা কি ধরনের গান বাজনাটাকে মাথায় রেখে, আমি ওদের ব্যাপারটা জানি। আমি তাহলে তোমার প্রশ্নের সাথে আমি আমার প্রশ্ন অ্যাড করে দিই আর কি। মানে উপল ধর খুব স্পষ্ট যে আমি ক্যালিপসো ইনফ্লুয়েন্সড, এটাই মানে আমি সেটা বলতে পারি, মানে উপল বলে আর কি আমি ক্যালিপসো আর একটু হলো কান্ট্রি, এটা দ্বারা ইনফ্লুয়েন্স। তো আমার ফোনটা কিছুটা ক্যালিপসো কিছুটা কেওড়ামো, বুঝেছো? দুটো মিলিয়ে একটা, হ্যাঁ, ফলে এটা দুটো মিলিয়ে কি হয় জানি না, এটাও একটা ফিউশন। তুমি তো ফিউশন মিউজিকের ধরো, তুমি কলকাতায় যারা যারা কাজ করে অন্যতম একটা নাম, আমাদেরটা ধরে নাও এই ধরনের একটা জিনিস, জনরার কোনো নাম নেই, নাম বলতে পারবো না। যদি কিছু থাকে, যদি এত বছর বাদে সেটার কিছু বলতে হয়, সেটা চন্দ্রবিন্দু ইস্ক
এইটুকুই। চন্দ্রবিন্দুর গানে মানে খুব অনেক বড় করে কিছু বলবো না, কিন্তু আমি এইটুকু তোমায় বলতে পারি যে চন্দ্রবিন্দুর গান আমরা কখনো, আচ্ছা যদি ধরে নিই সুমনের গান একটা আমাদের কাছে মানে একটা বড় জায়গা লিরিক্যালি, সুমনের গানে একটা স্পষ্ট চেহারা আছে আশাবাদের, যেখানে হাল ছেড়ো না বন্ধুতে বলছে, বরং কণ্ঠস্বর জোরে দেখা হবে তোমায় অন্য গানের বড়। চন্দ্রবিন্দু এটা কখনো বলে না, তার কারণ চন্দ্রবিন্দু ওটা বিশ্বাস করে না, না তার কারণ আমরা একটা জায়গায় গিয়ে ছেড়ে দিই, বাকিটুকু লোকে বলবে। কিন্তু এইখানে আমি একটা প্রশ্ন তোদের দুজনকেই করবো। আচ্ছা, এই যে ফরম্যাটটা, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনে, প্রথমত এটা অনেকেই আমাকে বলছে যে এর ক্যাপশনটা ইংরেজি কেন, কেন বাংলা নয়, সোজা সাপটা বা এই ধরনের নয় কেন? তো এটা 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 বলা নামটা এই জন্যই দেওয়া হয়েছে বিকজ এখানে অনেক নন বেঙ্গলি আর্টিস্টও আসবেন পরে, তো সুতরাং আমি সেই জন্য খুব জেনে শুনেই এটাকে ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন করেছি। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ডেফিনেটলি চাইবো অন্তত তোদের মতো বন্ধুদের ভাইদের কাছ থেকে ফ্র্যাঙ্কলি কথাবার্তা হলে, কাউকে হার্ট না করে ফ্র্যাঙ্কলি আলোচনাটা হলে, তোদের যারা ফলোয়ার, তোদের যারা আইডল মানে, তোদের কথা চিন্তা করে যারা গান বাজনা করছে, গিটার ধরছে, গান করছে, সুর করছে, তারা একটু রাস্তা পাবে, মানে জ্ঞানের মাধ্যমে নয়। বিকজ আমি যখন ফিউশন করেছিলাম কার্মা, আমি জানিস আমি জ্ঞান দেওয়ার জন্য করিনি, যারা বোঝার তারা বুঝেছে। আমি 10 মাত্রা যখন করেছি ওটা লোকে ভেবেছে এটা করেছি, লোকে ভাবছে একটা সেকশন ভেবেছে কিন্তু একটা গ্রুভ, আর যারা অঙ্ক কষার তারা অঙ্ক কষেছে। আমি এখনো সেটা মেনটেন করি। তো আমার এই ফরম্যাটটার মধ্যে এটাই আছে যে আমরা আলোচনা করব, আলোচনার মধ্যে থেকে যেটা নির্যাস নেওয়ার লোকে নেবে। ওর কথা ধরে বলি, আমরা কিন্তু আমাদের গানের মধ্যে পজিটিভ বার্তাটা দিয়ে দিই, মানে কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি যে পৃথিবীতে নেগেটিভ এনার্জি প্রচুর রয়েছে। হ্যাঁ, মানে এত এত দুর্নীতি, এত রকম ভায়োলেন্স, এত যুদ্ধ ইত্যাদি, কিন্তু তারপরেও পৃথিবীতে পজিটিভ এনার্জি আছে বলেই পৃথিবীর একটা ব্যালেন্স রয়েছে। এবং আমার কাছে ঈশ্বরের মানে হচ্ছে ব্যালেন্স, মানে ঈশ্বরকে না যিনি ব্যালেন্সটা বজায় রাখেন। সো যাদের শুভবুদ্ধি আছে, যারা পজিটিভ এনার্জি দেয়, তারা মানে ঈশ্বরের দূত হিসাবে যারা ব্যালেন্সটা দেয়। সো সেই জায়গা থেকে পজিটিভ এনার্জির কথা, ক্যাকটাসের গানের কথা আমরা একদম ডিরেক্টলি বলি আর কি, দিগন্তে ওরে মানুষ ধ্বজা, আসছে সে এক রাজার রাজা। তো সেক্ষেত্রে তুই বলছিস যে মানে চন্দ্রবিন্দু কখনো হোপের কথা বলে না, তার মানে চন্দ্রবিন্দু কি সিনিক? চন্দ্রবিন্দু সিনিক, চন্দ্রবিন্দু সিনিক, হোপের কথা বলবে না তা না, ডেফিনেটলি অনেক জায়গায় এসছে সব কিছুই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোনো আর্ট ফর্মে না, তুই যদি তার একটা আন্ডারলাইন দিয়ে দিস, যেরকমভাবে মানে পঞ্চতন্ত্রের গল্পে একটা হিতোপদেশ দেওয়া থাকতো যে এইটা করা উচিত, আমি বলছি সেইটা এখন এই সময়ে দাঁড়িয়ে কোনো সময় আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় সেটা একটু অনাধুনিক। মানে আমি বলছি কিছু জিনিস এখানে খুব, এখন ব্ল্যাক মিররও কিন্তু ইন্টারঅ্যাক্টিভ, মানে সেখানে কিন্তু তোকে অডিয়েন্সকে চাইছে যে তুমি কি এন্ডিং হবে বলো, এরপর গল্পটা কোন খাতে বইবে। তো গানের ক্ষেত্রেও আজকে একটা জায়গা, গানও তো একটা ফর্ম, খুব বড় ফর্ম, যেটা দিয়ে আমি বলছি সেখানে ওই ইন্টারঅ্যাক্টিভিটির জায়গা রাখতে হবে, কোথাও বোঝাতে হবে বা বলতে হবে যে ভাই এরপর থেকে কী হবে বাকিটা তুমি ডিসাইড করো। তোমাকে আমরা একটা জায়গা বা একটা একটা সত্যি কিছু, সেটা একটা মানে এই অবধি আমরা বলতে পারি, বাকিটা তুমি ক্যারি ফরওয়ার্ড করো। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো যে এই ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনের যে ফরম্যাটটা, যেটা তুই খুব তাড়াতাড়ি ধরে নিলে এই কারণে যে তোর মধ্যে একটা সঞ্চালনা এলিমেন্ট আছে, যে এটাই আমি সবাইকে বলছি যারা এই পডকাস্টে অলরেডি যারা এসেছে, যে এটা কিন্তু একটা আড্ডা, যেখানে কিন্তু তুই ওকে প্রশ্ন করবি, তুই ওকে করবি। তোরা যদি আমার কাছ থেকে কিছু জানতে চাস, কারণ আমি যখন কার্মা নিয়ে এগোচ্ছি তোদেরই তো পাশে পেয়েছিলাম, এখনো বোধহয় আছিস, তো তোদের যদি কোনো প্রশ্ন থাকে তোরাও করবি, খালি কার্মা নিয়ে না, গান বাজনা নিয়েও তোরা প্রশ্ন করতে পারিস। তুই একটা জিনিস এক্ষুনি বললি যে ওই যে কিছু জিনিস ছেড়ে দিয়ে নিজের ভেতর থেকে ওটাকে মানে আপগ্রেড করতে হবে, বা নিজেকে একটুখানি এনলাইটেন করতে হবে, হোয়াট এভার ইউ ক্যান ইউজ লট অফ জার্গনস অন দ্যাট। তো তোদের কাছে আমি জাস্ট একদম সোজা সাপটা প্রশ্ন, এগুলো গভীর অত না, হোয়াট ইজ, আলাদা আলাদা করে দুজনের একদম আলাদা উত্তর হতে পারে, হোয়াট ইজ মিউজিক টু ইউ? মানে সঙ্গীত তোর কাছে কি, যদি এক কথায় বলা হয় যে সঙ্গীত একদম যদি ছোট করে বলতে হয় তাহলে যে কথা বলা যেখানে শেষ হয় সেখানে সঙ্গীতের শুরু। কথায় আমি তোমায় যা বলতে পারবো, যা বা একটা অডিয়েন্সের সাথে আমি যা কমিউনিকেট করতে পারবো, সেটা কথা বলে একটা জায়গায় অবধি কমিউনিকেট করতে পারবো, সেটা যেখানে শেষ হবে তারপর থেকে মিউজিক শুরু। মানে বি ইট মিউজিক, বি ইট লিরিক, অর বি ইট আ ফিউশন কল্ড আ গান।
মানে তুই মানে ইটস আ মিডিয়াম অফ কনভারসেশন বেসিক্যালি, তাই তো তুই অফকোর্স সিধু যেটা বলছে অবশ্যই এটা একটা কনভারসেশন। আমি যে গান করি সেই গান আমি কমিউনিকেট করতে চাই, আমার কিছু কথা বলার আছে, সেই কথাটাকে আমি গানের মাধ্যমে বলতে চাই। গান একটা কথা শুধু বললে মানুষ যেভাবে শোনে, গান দিয়ে বললে তার থেকে সুর দিয়ে বললে অনেক বেশি করে শোনে। এছাড়াও গানের একটা বড় জায়গা আছে, যখন আমি শ্রোতা, যখন আমি শুধু গান শুনি, সেটা তার মধ্যে সত্যি খুব মেডিটেশন আছে তার মধ্যে, সেটা খুব বড় একটা হিলার। অর্থাৎ গান আমার বিভিন্ন রকম ভালো থাকা খারাপ থাকার সঙ্গী। যে সময় আমি কিরাম আছি, তো সেইটা আর কেউ জানুক বা না জানুক, আমার পছন্দের গান এরা জানে। আচ্ছা, এবার তুই যেটা বললি মিউজিক ইজ ওয়ান্ডারফুল কথা তুই বললি, যেখান থেকে আমরা যারা ক্লাসিক্যাল ট্রেনিং এ বড় হয়েছি, আমাদের তার অন্যভাবে তো ব্যাপারটা বলা হয়েছে, যেটা তোদের সাথে শেয়ার করছি মাত্র, তোরা আমাকে বলতে পারিস যে আমাদের না, এটা অসুবিধা না, আমাদের চিন্তাটা আলাদা। যে মিউজিক ইজ আ হিলার বললো, এটাকে আমরা যখন ভাবি যে মিউজিক ইজ রিয়েলি এ হিলার, তখন আমরা ভেতরে একটা ইন্ট্রোস্পেকশন আমাদের আসে, মানে ইন্ট্রোস্পেকশন। তো সেইখানে দাঁড়িয়ে তখন আমাদের কিন্তু একটা সাধনার ব্যাপারটা এসে যায়, মেডিটেশনটা আসে, এবং তার মধ্যে কিন্তু আমাদের যারা গান করছে তাদের সুরের সাধনা, যারা তবলা নিয়ে কাজ করছে বা রিদম নিয়ে কাজ করছে, রিদমের সাধনা, শেখা, নিজেকে আপগ্রেড করা, এই যে শেখার ব্যাপারটা, সুর নিয়ে যে একটা সুরের মিউজিক তো সুর বাদ দিয়ে হতে পারে না। আর যখন তোরা কমিউনিকেট করছিস এই গানের মাধ্যমে, তুই যে বললি যে যেখানে কথা শেষ হয়ে যাচ্ছে গান শুরু হচ্ছে, গান মানে কি লিরিক্স উইথ লটস অফ নোটস, কম্বিনেশন অফ নোটস, এবং তার সাথে রিদম আসছে, সবকিছু আসছে। তো লেখাটাতে জন্য একটা আপগ্রেডেশন দরকার। তুই যেরকম অদ্ভুত ভালো, তোরা দুজনেই লিরিসিস্ট বটে, সেটা আমি আসবো বিকজ ওকে, ওর জন্য আমার করলিস, আমি শুধু ভাবি একটা লাইন কি করে লেখে এটা নিয়ে আমি কথা বলবো, সেই আপগ্রেডেশন তো করে যাচ্ছি। তো এই যে লিরিক্সের ব্যাপারটা যেটা বলছিলাম, যেটার জন্য একটা আপগ্রেডেশন তোরা দুজনেই প্রতিনিয়ত করে চলেছিস, পড়াশোনা, বই পড়া, এভাবে তো হয়, সেটা তো হলো। এবার গান গাওয়ার ক্ষেত্রে তো তোরা কিভাবে গ্রুম করিস নিজেকে, মানে তোরা গাইতে তো হবে, শুনলি প্রচুর, সারা পৃথিবীর গান শুনছিস, বাট ওয়েন ইউ হ্যাভ টু সিং, এটার তো একটা ব্যাপার আছে। তুই বল আগে। আমি বেসিক্যালি গান শিখেছি আমার বাড়ির থেকে। আমার বাবা ভায়োলিন বাজাতেন একদমই অ্যামেচার লেভেলে, আমার মা, আমার 3 দিদি সকলেই গান গায়, এবং তারা একদমই অবশ্যই অ্যামেচার লেভেলে। তো সেই জায়গা থেকে কিন্তু আমার গানের শিক্ষাটা বাড়ি থেকেই এসছে। আমার কোনোদিন ওইভাবে নাড়া বেঁধে কারোর কাছে গান শেখা হয়নি। অনেক পরে ব্যান্ড ট্যান্ড যখন করা হয়ে গেছে, তখন ব্যান্ডের ছেলেটা বলে যে শুধু খুব বেশি গাইছিস, একটু শেখার ব্যবস্থা কর। না, চলছে প্রসেস চলছে আর কি, ফর্মেটিভ ইয়ার্স এরকম একটা সময় বলতে পারো। কিন্তু কিছু কিছু গান আমাদের অলরেডি লোকজনের কাছে দাঁড়িয়ে গেছে, অ্যালবাম বেরিয়ে গেছে কি, হ্যাঁ খুব সম্ভবত আমাদের ফার্স্ট অ্যালবামটাও বেরিয়ে গেছে। হ্যাঁ, তো কাজেই এবার আমি তাহলে কার কাছে যাওয়া যায়, তাহলে আমি দেখলাম যে একজন, উনিও একজন শিল্পী, আমাদের মোটামুটি নাম করা শিল্পী একজন। তো উনি গান শেখান প্লাস ভয়েস ট্রেনিং দেন, যেটা আমার বেসিক দরকার ছিল, ভয়েস ট্রেনিং, কী করে সুরটুরগুলো ধরে রাখতে হয়। তো ওনার কাছে শিখতে আরম্ভ করেছি, 1 মাস 2 মাস হয়েছে। এইবার 3 মাসের মাথায় উনি হঠাৎ করে এরম বললেন যে শুধু ওইভাবে গাছ কেন, তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝি না। উনি যে শব্দটা বলেছিলেন সেটা বলতে আমার খুব রুচিকর মনে হয় না, আমি জানি না বলবো কি না। আচ্ছা বলুন, উনি বলছেন যে এরকম কুতে কুতে গাছ কেন, হ্যাঁ তুমিও বোঝো আমিও বুঝি, বুঝে তুই বল, তাহলে কি গাওয়া উচিত, তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝি না। আমি মনে মনে ভাবলাম, আমি এটা এইভাবে যদি গাওয়া হয় তাহলে আর ওটা ক্যাকটাসের গান থাকবে না, বা এই গানটার মধ্যে দিয়ে, এটা তো একটা লিরিক আর একটা মিউজিক্যাল মেসেজও বটে, সেই মিউজিকটাই এস্টাবলিশড হবে না যদি আমি ওরকম লিগ্যাটো গাই, আমাকে স্ট্যাকাটো গাইতেই হবে। হ্যাঁ, তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝি না। উনি আরেকটু বাংলা আধুনিক বা একটু রবীন্দ্রিক স্টাইলেও শুনিয়েছিলেন, সেটা আমি আর কপি করছি না, কিন্তু ওনার এটা বক্তব্য ছিল, তুমিও বোঝো আমিও বুঝি, এই যে বুঝি, এই যে একটা রেগে বা ক্যালিসো ট্রিটমেন্ট আছে গানটার মধ্যে, সেটাকে এস্টাবলিশ করতে হলে আমার ওইভাবেই গাইতে হবে।
এবং সেদিনকে আমি ডিসাইড করেছিলাম যে ওনার কাছে আর আসবো না, কারণ উনি আমার মানে বেসিক মিউজিক বা বেসিক সিঙ্গিং এর ফ্লেভারটাই উনি বুঝতে পারেননি, তাহলে আমি আর ওনার কাছ থেকে কি শিখবো? না কিন্তু উনি বুঝলেন না, কিন্তু আরো তো কেউ বুঝতে পারতো। কেন আমি এই জন্যই বলছি যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে এটা তুই বলছিস স্টাইল অফ সিঙ্গিংটা উনি বুঝতে পারেননি, কিন্তু তার সাথে আরেকটা জিনিস আছে যে ঠিকঠাক গাওয়াটা, মানে পিচিং ঠিক করা, স্টেজের মধ্যে তালের জায়গাটা ঠিক করা, আপগ্রেডেশন করা, মানে আমি যে নোটটা লাগাচ্ছি নোটের প্র্যাকটিসটা আমি কিভাবে করব। উনি যেটা বলছেন সেই স্টাইলটা আমি নেবো না, কারণ উনি রেগে জানেন না, হয়তো উনি রেগে শুনে রেগে যাচ্ছেন। তো আমার কথা হচ্ছে আমি ওদের স্টাইল জীবনের একটা ফেজে হারমোনিয়াম নিয়ে বসে স্ট্যান্ডিং নোটস প্র্যাকটিস করেছি বেশ কয়েক বছর। আমার মনে হয় তোদের এটা ইম্পর্টেন্ট নয় যে একটা নোট প্র্যাকটিস পিচিং প্র্যাকটিস করা বা এই করা, মানে গেয়ে দিলেই কি হয়ে যায় নাকি? মানে এটার জন্য তোরা নিজেকে কিভাবে রিহার্সাল রেকর্ড করি। এটা এখন একটা এই স্মার্টফোন আসার পরে একটা খুব সুবিধা হয়েছে, রিহার্সাল রেকর্ড করি, সেটা থেকে নিজের ভুল ত্রুটিগুলো অনেক বেশি আইডেন্টিফাই করতে পারি। মানে তোরা সেলফ টট সেভাবে দেখতে? হ্যাঁ অবশ্যই। তুই? আমি তো মানে কিছুই শিখিনি কোনোদিন, বললাম না, আমি শেখার আগেই নাম করে গেছি, বুঝেছো? সুইটারটা তো হিট হয়ে গেছে, তখন কি করব, তখন গান বান গাইছে, প্রচুর ফাংশন আসতে শুরু করেছে, তো আমি গান গাইছি, আর সত্যি সত্যি একদম মানে বেকুবের মতো গাইছি আর কি, চিৎকার করে করে গান গাইছি, কলেজ সব শো ফো পাচ্ছি, আর গিয়ে গলায় খুব লাগে, কারণ ছেলেরাও চিৎকার করে, তার মধ্যে ধুলো ওড়ে, বিচ্ছিরি ব্যাপার আর কি। তো তখন এসব করতে করতে আমার গলায় তোমার সিঙ্গার্স নডিউল হয়ে গেল। যেই নডিউলটা হলো সেদিন বুঝলাম যে আমি সিঙ্গার হয়েছি, নডিউলটা সিঙ্গার্স নডিউল না। তো তখন আমি বললাম যে তো মহা মুশকিল, কি করবো এবার আমি তখন শ্রীকান্তদাকে ফোন করলাম। তো শ্রীকান্তদা বললো শোনো, তুমি একটা কাজ করো, তোমার গলাটা এর থেকে বেশি খারাপ হওয়ার আগে ডাক্তার দেখাও, চন্দনদার কাছে যাও। চন্দনদার কাছে গেলাম, উনি একজন ইএনটি স্পেশালিস্ট। আমাদের পশ্চিমবঙ্গে যারা গায়ক আছেন, নচিকেতা, শ্রীকান্তদা, আরও বিভিন্ন লোকের গলা সারিয়েছেন। আমি গেলাম, উনি তো আমায় চিনতেন, আমাদের গানও শোনেননি, কিন্তু উনি আমায় বেশ পছন্দ করেছিলেন, সেটা আমার মনে হয় মানুষ হিসেবে, গায়ক হিসেবে না। তো বললেন যে এর কোনো ওষুধ টষুধ নেই, মেডিসিন নেই, তুমি গানটা এখন বন্ধ রাখো। আমি কী করে বন্ধ রাখবো, আমার পরের মাসে আমার 16টা শো। বলছে না তুমি, আলাম কীভাবে গাও তোমরা? আমি গাই, আর আমার এক বন্ধু আছে সেও গায়, খুব ভালো গায়। তখন বলছে ওকেই বলে সব গান গাইতে, তুমি এখন গান দিও না। আরে আমার গান ও কী করে গাইবে? সেই নিয়ে মহা গোলযোগ টোলযোগ হলো। তো আমি 4 বছর ভুগেছি এই নডিউল নিয়ে। তো তারপর ও যেরম একজনের কাছে গিয়েছিলেন যেখানে এই সুর অভ্যেস করতে, তো আমিও আমার এরকম একজন দিদির কাছে গেছিলাম, উনি রবি কিছু স্টুডেন্ট ছিলেন, যার কাছে গিয়ে প্রথম আমি ইমন রাগ বা সেগুলো যে আমি খুব শিখেছি আমি বলবো না, এটা বলাটা একটা বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু উনি গাইতেন, আমি ওনার সাথে সাথে গাইতাম। এতে আমার একটা খুব উপকার হয়েছিল, যে আমার ওই যেটাকে বলে স্বরস্থান, সেইটা হয়তো কিছুটা ঠিক হয়েছিল। তো হ্যাঁ, পিচিং ওই মানে ওটা কিছুটা হয়তো ঠিক হয়েছিল। তো এবার আমারও মতে, আজকে ধরো তোমরা যারা এতটা বড় একটা সাধনার মধ্যে দিয়ে বড় হয়েছো, সেটাই হওয়া উচিত, আমারও মনে হয় হওয়া উচিত, কিন্তু অফকোর্স হওয়া উচিত, কিন্তু আমি তোমায় বলছি, এটা তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তোমায় বলছি সেই কারণে যে ধরো আমি তো কলেজ লাইফ অব্দি এটা শিখিনি, তাহলে আমি কি করবো? আমি আর গান গাইবো না? কি মনে হয় তোমার? তোমায় জিজ্ঞেস করছি, হ্যাঁ গাইবো না? আমার গান গাইতে খুব ভালো লাগে, কিন্তু আমি গান শিখিনি, আমি গান গাইবো না? 100% গাইবো। কিন্তু আমার এখানে শেষ করে আমাকে তুই 5 নম্বরের বলে তো তুই 2 নম্বরের উত্তর নিলে কি করে হবে? আমাকে বলতে দিতে হবে, আরে প্রোগ্রামটা তো আমার, এটা আমার, তুই এরকম আমার করো না। দেখ রবি ঠাকুর তো বলে গেছে যে কি বলে জানো, বলেছেন আপন ভাষণ। ভালো কথাটা, যে আজকের যুগে দেখি আপন ভাষণ, এখন সবাই আপন ভাষণ না, রবি ঠাকুর বলেছেন আপন, ওই সহজবী বলে যে গানটা আছে, ওখানে একটা সুন্দর লাইন আছে, উনি বলছেন যে আপন বচন কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে, যে আপন বচন। আমি একটু আপন বচন করছি, আমরা এক্স্যাক্টলি গানে এটাই করছি, খুব ভালো করছি, শুধু যা করছি আমিও তাই করছি, আপন বচন। না আপন বচন কর, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে অলিন্দ, তোদের দিকে তাকিয়ে প্রচুর ছেলেপিলেরা তোদের মতো হতে চাইছে, এখনো হতে চাইছে, এত বছর ধরে কেউ হয়েও গেছে। আমি জানি অনেকে তোদের ফলো করে, অনেক আমাদের কাছে আসে ভক্ত, তোর কার গান শুনে আমরা তো সিধুদা, আমরা তো রূপম ইসলাম,
আমার তো অনিন্দ চন্দ্রবিন্দুর এই গানটা ওই গানটা আমি সব শুনি, আমরা তোরা ইনফ্লুয়েন্স করেছিস, তো তোরা তো ভালো গান বাজনা করি, কিন্তু তুই যদি বলিস স্কুল লাইফে করিস নি, দ্যাটস নট লেট। আমি তো পলকেও বলেছি, দেখ শরীর ভালো রাখার জন্য, আমার বাংলা হিসেবে হচ্ছে শরীর ভালো রাখার জন্য ও ডাক্তার, তো ওর সামনে জ্ঞান দিচ্ছি, গুস্তাকি মাফ। সেটা হচ্ছে যে একটু এক্সারসাইজ করতে হয় বলে আমার মনে হয়। এক্সারসাইজ ছাড়া আমার শরীর মানে যত্ন নেওয়া, আমি প্রচন্ডভাবে নিজের শরীরের উপর টর্চার করলাম, যেটা যার জন্য তোর এই নডিউলস ইত্যাদি হয়েছে, টর্চার করলাম, তারপর আমার শরীরটা খারাপ হয়ে গেল। আমি যেটা বলতে চাইছি অনিন্দ, যে তোরা গান বাজনাটাকে আরো বেশি দিন করতে পারবি যদি একটু সিস্টেম্যাটিক ভয়েস ট্রেনিং এর মধ্যে যাস, তাহলে সেটা খালি না, মানে আমার মনে হয় যে রিদম, এই পার্টটা তো এরপরে আমি তোদের জিজ্ঞেস করবো, যে গান বাজনার ব্যাপারটাকে আরো বেশি এনজয় করবি, মানে তোরা কথাটাকে এনজয় করছিস তো, গান বাজনাটাকে, গান বাজনা মানে খালি তো বাজনা নয়, গান বাজনা নিয়ে তো গান বাজনা, তো সেখানে আমার মনে হয় তোর সুরের মজাটা আরো ভালো তোরা উপলব্ধি করতে পারবি যখন যাবি রেন্ডিশনটা তুই বেশ তোর মতন করে হচ্ছে। এবং আমি বলছি না ও যেটা বললো যে একেবারে সেই কালোয়াতি সব করতে হবে, ওরকম না, ও যেরকম বলছে ওই স্টাইলে, রেগে স্টাইলেই হবে ব্যাপারটা, বা তোদের ধরনের স্টাইলেই হবে, বাট দ্য পিচিং, ইফ দ্য পিচিং ইজ কারেক্ট, বারবার আমি এটা বলি, তুই এগ্রি করিস তো এটা? আমি সেই জায়গা থেকে বলবো যে আমাদের মতন মানে আনট্রেন্ড সিঙ্গারদের জন্য লাস্ট 10 বছর টাফেস্ট টাইম গেছে। কারণ এর আগে শুধু মানে ব্যান্ডের ছেলেরা বলেছে বা যারা একটা লাইভ শো খুব মন দিয়ে দেখেছে তারা বলেছে, এখন প্রত্যেকে লাইভ শো দেখে এরকম করে ফোনটা ধরা থাকে, তার মানে সেই একটা গান সে রেকর্ড করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে সে প্রকাশ করে দিতেই পারে। কাজেই আমার লাস্ট 10 বছর ধরে বা বিশেষ করে 8 বছর ধরে আমার স্ট্রাইভটা অনেক বেড়েছে, যে আমি ইমপারফেক্ট স্টেজে যদি ডেলিভার করি সেটা রেকর্ডেড হয়ে যাচ্ছে, কিছু না হোক অন্তত 400টা ফোনে। একটা অডিয়েন্সে যদি 4000-5000 লোক থাকে, 400টা লোক রেকর্ড করছে যে কোনো মোমেন্টে যে কোনো একটা গান, এবং দের ইজ এভরি পসিবিলিটি তারা সেটা তাদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করবে। তাই আমি ভুল করতে পারি না, ভুল করতে পারবো না। এটার জন্য সোকল রেওয়াজ বলে যে শব্দটা তোমরা করেছো বা আমরা শুনেছি, অভিজ্ঞতাও বেড়েছে। তুই আজকে ধর, আমি বলছি তুই 2000 সালে যে গান গাইতিস আর আজকে যেটা গাছ, তার মধ্যে কিন্তু এত তোর 20 বা 25 বছরের এক্সপিরিয়েন্স পিছনে রয়েছে। গানটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, গানটা কিভাবে গাইতে হয়, তো এতগুলো প্লেব্যাক করছিস, কতটা কনসেন্ট্রেট করতে হয়, কতটা থ্রো করবি, কতটা করবি না, সেগুলো শিখতে হবে। আমাদের মিউজিক যেহেতু লাউড, কাজে মিউজিক ছাড়া আমি নিজের ভয়েসটা শুনবো, আলাদা করে শুনবো ডিউরিং দ্য পারফরম্যান্স, এবং ইন ইয়ার ইউজ করতে আমরা শিখেছি, যেটা আমাদের আগে ছিল না। এবার আমি ইন্টারাপ্ট করছি এখানে এই কারণে যে এখন ওই যেটা বললো, দুটো জিনিস এখান থেকে আমি বার করলাম আর কি, সেটা হচ্ছে পিক আপ করলাম। একটা হচ্ছে ও অ্যাওয়ার হয়ে গেছে, এটা কিন্তু জয়তীও বলে গেল আমাদের পডকাস্টে, যে শুভেন্দা আমরা আরো বেশি কনসিয়াস হয়ে গেছি যে আজকে হলে হয়তো 1500-2000 লোক আছে, কিন্তু এইটা আরো 10,000 লোকের কাছে এমনি পৌঁছে, কারণ সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এবং মানে আমাদের ভিডিও চালাচালিতে, এবং সেখানে কিন্তু আমি যদি বেসুরো গাই তাহলে এই বেসুরোটা প্রজেক্টেড হয়ে বেশি, কেননা একটা ভালো গানের আলোচনা কিন্তু কম হয়, রাদার দ্যান সিধু যা বেসুরো গাইলো না, মানে সিধু হয়তো সারা প্রোগ্রামে ওই একটা গানই হয়তো একটু বেসুরো গেয়েছে, আর অন্য গান তো ফাটিয়েছে, কিন্তু ওইটাই নিয়েই কচলানি শুরু হয়। আমি তোমার একটা কথা বলছি, আমি একটু বলি, তোমার একটু ইন্টারাপ্ট করি আমি, যদিও তোমারই অনুষ্ঠান, তুমি বলবে। না আমি বলবো না, কারণ হচ্ছে যে ধরো এই যে 90s এর শেষ ভাগ থেকে ক্যাকটাস, চন্দ্রবিন্দু, পরশ পাথর, ফসিলস, এই যে ব্যান্ডগুলো উঠে এলো বা এদের গান যে লোকে শুনতে শুরু করলো, বিশেষ করে ইউথ, তারপর আস্তে আস্তে এতগুলো বছর, মানে আমাদের তো গান শুরুর সময় মোটামুটিভাবে একটা কমন অনুষ্ঠানের আলোচনা ছিল যে এরা আর ক বছর, 1 বছর না 2 বছর না 3 বছর, আমিও ধরে নিয়েছিলাম ওই 2 বছরই গাইবো, 3 বছরই গাইবো, 4 বছরই গাইবো। আমরা 95 প্রথম লাইভ শো করেছি, এই 2025, তার মানে এই বছর আমাদের সিঙ্গিং ক্যারিয়ারের 30 বছর। আমি বলছি বহু সাধনা করা শিল্পীও, কোনো ছোট না করে বলছি, তারা এই সুযোগটাই পায় না, তাদের এই জনসংযোগটাই থাকে না যে তারা গান গাইবে এতগুলো বছর, সেটা আমরা করতে পেরেছি। তার মানে বুঝতে হবে যে তোমার একটা গানে কোথায় সুর একটু সরছে বা না সরছে থেকেও যে কথাটা সিধু বলছে ওর গানের মধ্যে দিয়ে, বা যেভাবে গাইছে, ও যে গান, যে ওর গায়কিটা দেখালো,
ওর নিজস্ব গায়কী এবং নিজস্ব কথা সেটা আর কেউ প্রডিউস করতে পারেনি। Definitely. এই যে ছোটবেলা থেকে গান শিখে এসেছে, সে আমার সামনে এসে দাঁড়াক, তার থেকে আমি বেটার গান তৈরি করব। এটা তো বড় কথাও বলছি, একদম। তুই তো মানিস এই যে একদম একদম। আমি বড় তার কারণ আমি আরো বড় কথা বলবো। না এটা না আমি বলবো যে এই ধরনের ট্রেনিং এর মধ্যে ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট, পারহ্যাপস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুভেন্দা ব্যাকরণ শেখার সঙ্গে কবিতা লেখার সম্পর্ক নেই, একদম এটা বুঝতে হবে। গানের মিস্ত্রির সাথে গানের স্রষ্টার কোনো সম্পর্ক নেই। এই ধরনের বিভিন্ন ইনস্টিটিউট আমি সব এইভাবে আমি দাগিয়ে দিতে পারি না, কিন্তু এই ধরনের ট্রেনিং যেভাবে প্ল্যান হয় তাতে একটি গানের মিস্ত্রি তৈরি হয়, গানের শিল্পী তৈরি হয় বলে আমার খুব মনে হয়। হয়। তার মধ্যে গানের শিল্পী অল্প তৈরি হয়, ঠিক যেভাবে অন্যভাবেও তৈরি হচ্ছে, ডেফিনেটলি হয়। সেটা কি ব্যান্ড ফরম্যাটে বলছিস? নট ব্যান্ড ফরম্যাট, যে কোনো ফরম্যাটে, যে কোনো ফরম্যাটে। যদি তাই হতো, আজকে ধরো না যে আজকে তো কলকাতায় সব থেকে বেশি যিনি এই ধরনের সঙ্গীত জানেন তিনি শ্রেষ্ঠ সুরকার হতেন। তোমার কি মনে হয় সেটা তাই? যদি পপুলার মার্কেটটা দেখো না, কিন্তু আমি এটা এখানে তোদের সাথে একটু আমি ডিফার করব, কারণ এটা ডিফার করলে মজা হবে। এই নয় যে তোদের গান বাজনা আমার ভালো লাগে না, আমি দারুণ তোদের ভক্ত। সুরকার, লিরিসিস্ট এইটা হওয়া একটা অন্য ব্যাপার, আর পারফর্মিং আর্টিস্ট হওয়াটা অন্য ব্যাপার। আজকে সলিলবাবুকে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলছি এবং সুধীনবাবুকে শ্রদ্ধা জানিয়ে বলছি, অনেককেই বলছি, তারা ফ্যান্টাস্টিক কম্পোজার ছিলেন, দে আর নট গ্রেট সিঙ্গার্স। আমরা যে প্রসেসের কথা বলছি, প্রসেসে কিন্তু মানে যে লিরিসিস্ট এবং যে কম্পোজার তাদের গ্রুমিংটা একভাবে হয়, এবং যারা পারফর্মিং সামনে আসছে, যারা গাইছে, গানটা গাইছে, তাদের গ্রুমিংটা এক নয়, তিনটে এক গ্রুমিং নয়। আজকে খালি লিরিসিস্ট যদি বলি, শ্রীজাত বল, তার গ্রুমিং কিন্তু অন্যভাবে করছে। শ্রীজাত এটা ভাবছে না যে আমি কবে গানটা করবো। তুমি Fortunately or unfortunately, a band is actually a creative unit, at the same time a performancial unit. তুমি পারফরমেন্সিয়াল ইউনিট, তার কারণ ব্যান্ডের ক্ষেত্রে এটা, তার কারণ আমরা উই আর দ্য ফার্স্ট ব্যাচ অফ, দেখতে গেলে, সিঙ্গার সং রাইটার্স। এই যে কনসেপ্টটা যে তুমি নিজে লিখছো, নিজে সুর করছো, নিজে গাইছো, তাই না? তো ফলে আমি আমার গান গাইছি, আমার গান আমার থেকে ভালো অন্য কারুর গাওয়া মুশকিল আছে, যত সঙ্গীতই সে শিখে আসুক। ওই ও যেরকম দেখালো যে ভদ্রলোক অনেক গান শেখাতে এসেছিলেন, ওকে তুমি বোঝো গাইতে পারেনি, সুইটারও গাইতে পারে না, তাহলে সেটাই বলছি যে ব্যান্ডের ক্ষেত্রে এটা আমি যেটা বললাম সেটা প্রযোজ্য নয়। আমি এটা তোদের কাছ থেকেই জানলাম আর কি। ব্যান্ডের ক্ষেত্রে না আমার তো অসুবিধা কিছু নেই, আমি তো আলোচনা আমরা তোমার সাথে একটু মজা করছি। না মজা করবি না, সিরিয়াসলি ধরো এই যে এডুকেশন পড়েছিল, দ্যাট সাবজেক্ট ইজ এডুকেশন, তো এই তাতে কিন্তু বলা হচ্ছে যে একটা ব্যান্ডের যে ব্যাপারটা সেটা একটা অন্য জায়গা রয়েছে, যে ব্যান্ডের যারা তারা নিজেদের সাথে অ্যাটিটিউড আছে, ভঙ্গি আছে, তাদের সেখানে সুর একটু কম বেশি লাগলো, সেটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন সুর লাগলো কি কম লাগলো। আমি এই জায়গাটাই আসবো বলেই এত কথা বলছিলাম, যে সেইটার জন্য এত শেখা টেখা হ্যান ত্যান অত কিছু দরকার নেই বলেই তোরা বলছিস, আমি সেটাকে মেনে নিচ্ছি। তুমি শেখা বলতে একটা জিনিসকেই বুঝছো, তার কারণ তুমি বড় হয়েছো ওইটার মধ্যে দিয়ে। আমি বলছি শেখার আরো অনেক দিক আছে। হ্যাঁ, আমি যেটা এডুকেশন বললাম, লার্নিংটা আছে সকল। লার্নিং, হোয়াট ইজ লার্নিং বা হাউ ডু ইউ লার্ন, তার হচ্ছে দুটো থিওরি। একটা হচ্ছে রিপিটেশন, একটা হচ্ছে ইমিটেশন। আইদার ইউ ইমিটেট সামথিং অর ইউ রিপিট সামথিং, এটা হচ্ছে লার্নিং এর প্রসেস। কিন্তু আমরা যে ধরনের কাজ করি তাতে ইমিটেশনও চলবে না, রিপিটেশন তো চলবেই না। না, কিন্তু ফলোইং তো হতে হবে। তুই যে স্টাইলটাই গাইছিস, ধর আমি কথার কথা বলছি, তুই একটা কাউকে তো একটা মাথায় ভাবছিস, মানে তোরা যে শুনছিস তো, মানে কোথাও একটা স্টাইল কিছু আসছে না। তুমি বলো না, আমরা তাদের ভাবছি, আমি সিধুকে ভাবি, সিধু এই গানটা গাইলে কিভাবে গাইবে, সেটা আজকের দাঁড়িয়ে যখন তুই সিধু হওয়ার প্রসেসটাই, কিন্তু সিধু যে কাউকে তুই একটা গান যখন ভাবছিস, তুই সেদিন মানে এখন সিধু একটা নাম বলতে পারি, সেদিন ভাবছিলাম আমি এই গানটা গাইলে আমি কিভাবে গাইবো। তুমি দেখবে যে কোনো বলে গেল আমাকে, তুমি যে কোনো লেখক বা যে কোনো কেউ যখন সে একজন আর্টিস্ট, সে কি খুঁজে বেড়ায় বলো, সে তার ভাষাটা খুঁজে বেড়ায়। সেই ভাষাটা সে খুঁজে পাচ্ছে কিনা। ধরো আমি লিখতে পারি ভালো, আমি সন্দীপনকে খুব ফলো করি বা সুনীল গাঙ্গুলিকে খুব ফলো করি, আমি যদি তাদের মতোই লিখি তাহলে কিন্তু আমি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবো না যেটা আমি চাইছি। যেদিন আমার নিজের ভাষা তৈরি হবে সেদিন লোকে বুঝবে যে হ্যাঁ এই আলাদা রকম লেখে। তো এক্স্যাক্টলি গানের ক্ষেত্রে তাই, গানের ক্ষেত্রে তাই, কিন্তু ভাষা তৈরির প্রসেসে, মানে আমরা যখন গান বাজনা করেছি, ডেফিনেটলি তোদের জার্নি আমাদের জার্নি ডেফিনেটলি আলাদা, কিন্তু কোথাও আবার একও বটে।
একই 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 ultimately বটে, একও বটে, ডেফিনেটলি একও বটে। কিন্তু তোদের এক্সপ্রেশন, যেহেতু তোরা নিজেরা লিখছিস, নিজেরা সুর করছিস, নিজেরা গাইছিস, তোরা এটা ভাবছিস এটা তো আর আর মানে এটা তো আমরাই সব, এটা আমাদের তৈরি, এটা আমরা আমাদের মতন করে গাইবো। তুই যেটা বললি সিধু এটা গাইবে সিধুর মতন, আর কেউ গাইতে পারবে না। তুই যে গানটা গাইবি তোর মতো গাইতে, এই এটা দম্ভ বলবো না, এটা তোদের ম্যাটার অফ প্রাইড, যে তোরা আজকে এটা বলতে পারছিস। না না আমার বলতে দে, সেখানে দাঁড়িয়ে না 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 বলতে দে, মানে ম্যাটার অফ প্রাইড। দম্ভ শব্দটা শুধু আপত্তি করলাম। দম্ভ মানে ম্যাটার অফ প্রাইড। হ্যাঁ, দম্ভ মানে এটা দম্ভ একটা ধরনের, দম্ভ মানে খারাপ ভাবে নিস না, না না, এটা সব কথা খারাপ ভাবে ছেলেবেলা থেকে নিবি না। এত শুনেছি না। দম্ভ মানে কি, মানে দিস ইজ আওয়ার ফোর্টে, এটা দম্ভ বলবো। দিস আর ফোর্টে। হ্যাঁ, আজকে যদি আমি বলি কথার কথা, এই আপন বচন হয়ে যাবে যে আমি, হ্যাঁ, কলকাতা শহরের বুকে প্রথম ফিউশন ব্যান্ডটা আমি তৈরি করেছি, এটা তো দম্ভ না, এটা তো সত্যি। আমার 10 বছর পরে 15 বছর পরে সেকেন্ড ব্যান্ড তৈরি হয়েছে, তো এটা তো দম্ভ বলে নয়, এটা তো ম্যাটার অফ প্রাইড। যে শহর জানে আমার প্রথম সবকিছু, তাকে তো আমি একটা কিছু দিয়েছি প্রথম, আমি তো সেটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোরা যে সাউন্ডটা ক্রিয়েট করেছিস তুই, ওরা, এটা তোদের ম্যাটার অফ প্রাইড, তোরা তো করেছিস সেটা। কিন্তু আমি ওই প্রসেসে যাওয়ার সময় তোরা যেভাবে নিজেদের গ্রুম করেছিস, সেটা একটু আমি তোদের কাছ থেকে জানলাম, এটা আর কিছু নয়। আমি বুঝে গেছি তোরা কি বলতে চাইছিস। আর একটু লাইটের মোডে যাক, কি বল? খুব সিরিয়াস কথাবার্তা হচ্ছে, সিধু গম্ভীর হয়ে যাচ্ছে। আমার না না গম্ভীর না। আমার ছোট ভাই হলো, ওকে আমি ভয় পাই, সবাইকে ভয় পাই না, ওকে ভয় পাই না। যেটা বলার সেটা হচ্ছে একটু লাইটার মোডে বলি। তোরা সেলিব্রিটি বলতে কি বুঝিস বলতো? আমি তো, হ্যাঁ তুই বলতো কি বুঝিস? সেলিব্রিটির ডেফিনেশন যদি বলো যে a person who is popular for being popular, মানে পপুলার অনেকে হয়, কিন্তু তার পপুলারিটিটা যখন আবার পপুলার হয় সেটা হচ্ছে সেলিব্রিটি হুড। এটা ম্যাডাম ব্যাখ্যা সিধু যেটা বলেছে হয়তো ঠিকই। আমার মতে সেই হচ্ছে প্রকৃত সেলিব্রিটি, যে রাত্রিবেলা যার হাঁড়ি চড়ে না, বুঝেছো, পার্টিতে খায়। হ্যাঁ, না তোরা এরকম মজা করিস। আমি, আমার কাছে সেলিব্রিটি ও যেটা বললো সেটাই, মানে এরকম না হলেও আমি না, সত্যি কথা এটা কিছু বুঝি না। আমি অনেস্টলি বলছি, এটা খুব বিনয় করে বলছি না। আমি সেলিব্রিটিটা একটা সময় একটা অন্যরকম ভাবতাম, তারপর আশেপাশে যেরকম ভাবে এটা গজিয়ে যাচ্ছে চারিদিকে, মানে একটা গানেও সেলিব্রিটি, একটা গান হিট হচ্ছে সেও সেলিব্রিটি, সব মানে বলছো আমাদের সময় নাজিয়া হাসান একটা গান হয়েছিল ডিস্কো দিওয়ানে, ওর থেকে আর বড় সেলিব্রিটি সিঙ্গার ছিল না। না না না, এখানে আপত্তি আছে, আপত্তি আছে, মানে তার দাদা হিসেবে এভাবে বলছি, কিছু মনে করিস না। টু বিং নোন ইজ নট টু মি এ সেলিব্রিটি। নোন হওয়াটা আমার কাছে সেলিব্রিটি না, আমার কাছে নয়। নো নো নো, সেলিব্রিটি হচ্ছে সে যার কাজটাকে লোকে সেলিব্রিটি করে। নাজিয়া হাসানের কাজটাকে ভালো লেগেছে, সেলিব্রেট করছে ওরকম না। একটা গানে একটা নকল, চারটে নকল হলো। এখন ফেসবুক এসে যাওয়ার পর, ইনস্টা এসে যাওয়ার পর সবাই কিন্তু সেলিব্রিটি। আমার কাছে তোরা সেলিব্রিটি বিকজ তোদের ব্যান্ডটা সেলিব্রিটি বিকজ তোরা শহরকে এমন একটা জিনিস দিয়েছিস যেটা আগে। আচ্ছা, আরেকটা ডেফিনিশন দেবো, অ্যালাউ করবে? সেলিব্রিটি হচ্ছে সেই যে জীবদ্দশায় সারা জীবন গালাগাল খায় আর মরে যাওয়ার পর মহান। একদম রাজি। এটা আমি এটা কি বেটার হলো একটু? নাম তো আরো একটা দিতে পারি। অনেক তোরা তো নন অ্যাজ সেরিব্রাল মিউজিশিয়ান। যে মরে যাওয়ার পরে যাদের সেলিব্রেট করে তারাও সেলিব্রেট করতে হবে, পরিষ্কার কথা। সে মরে যাওয়ার আগে, পরে, জন্মাবার আগেও হোক, তাদের কাজটা আমার কাছে যে কাজই করুক, রান্না করুক, বাসন মাজুক, প্রত্যেকটা কাজে রেসপেক্ট আছে, যা খুশি করুক, তাদের কাজটা যদি সেলিব্রেটেড না হয়, সেলিব্রেটেড মানে নট হিট না। মানে দেখো, মানুষ কিন্তু জীবনের বিশেষ মুহূর্তে ভেসে যায় আদরের নৌকো, কিংবা আমার রাত জাগা তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তে এই ধরনের গান শোনে বা শোনায় প্রিয়জনকে। স্কুলের ফেয়ারওয়েলের দিন ক্লাস 10 পাস আউট করছে, সেদিন তারা ফিরবে না, সে কি ফিরবে না গায়। তো কাজে আমার মনে হয় এইখানে যে এই যে সেলিব্রেশন এই গানগুলোর, দ্যাট মেক্স আস সেলিব্রিটি। কদিন আগে আমরা এই হলুদ পাখি, আমি সিধু উপল একসাথে গিয়েছি, আমাদের চন্দ্রবিন্দুর একটা একক অনুষ্ঠান ছিল চন্দ্রবন্ধু বলে। তো সেটা ও চন্দ্রবন্ধু হিসেবে ও হাজির ছিল। প্রচুর কলেজ ফেস্টের কথা হয়েছে, যেখান থেকে উঠে আসা নানা রকম ঠাট্টা, আর কি মজা। কিন্তু অনেকগুলো গান দিয়ে পুরোটা উইভ করা ছিল। তো সেখানে এই গানটা আমরা একসাথে সবাই মিলে গিয়েছিলাম। ওটা দিয়ে আমরা শেষ করবো আর কি অনুষ্ঠানটা। যাই হোক, বলা রইলো
না আমি দেখেছি, আমি বেশ মানে কয়েকটা সিধু আবার ফিরে আসবে কিনা তো ওই জন্য তুমি গানটা গাওয়াতে চাইছো? না না না, যেটা বলার সেটা হচ্ছে যে আমি খুব লাকি যে আমি বেশ কয়েকটা ব্যান্ডের সাথে আমি স্টেজে পারফর্ম করার সুযোগ পেয়েছি, একটা দুটো গান হলেও তার মধ্যে চন্দ্রবিন্দু আছে। তো ওদের সাথে যখন আমি এই বাজিয়েছি, তোমার সাথে একটা দারুণ পারফরমেন্স হয়েছিল আমার মনে আছে, সেটা খুব ইমপ্রম্পটু। লেক ক্লাবে একবার কোনো সময় আমি গিয়েছিলাম, হঠাৎ করে ডেকেছিল, হয়েছে গিয়ে আমার- একটা গাবগুবাগুব গাইছিলাম, তুমি হঠাৎ করে এসে নিজে থেকেই, মানে আমার খুব ভাল লেগেছিল যে তুমি নিজে থেকে উঠে কিন্তু মানে ওইটাই যোগ করলে এবং তুমি ক্লাসিক্যাল হয়েও আমি ক্লাসিক্যাল কুল ঠিক পড়ি না, আই এম আ কুল পারসন, ইউ নো। ক্লাসিকুল বলে ডাকি তো আমি ক্লাসিকুল নই, হ্যাঁ আমি আমি সেমি ক্লাসিকুল। তাহলে আমার একটা প্রশ্ন তোমার জন্য, এই যে তুমি ফিউশন মিউজিক ভালোবাসো বা বিভিন্ন ধরনের মিউজিক ভালোবাসো এবং কোল্যাব করতেও পছন্দ করো, সেই জন্য একদম যারা গোড়া ক্লাসিক্যাল মিউজিশিয়ানস তাদের তরফ থেকে মানে তারা কি তোমার ব্রাত্য করে কোনোভাবে? বাধ্য করে, ইয়েস, বাধ্য করে এসছে আগে, এখন আর করতে পারছে না। আমার মনে হয় তোরাও যখন প্রথম ফিউশন করেছিস, নাম তো তুইও বলতে পারবি কি, আমিও বলতে পারি। নাম আমিও এক্ষুনি বলতে পারি, আমার সাথে আমি বলতেই পারি, আমি তো কাউকে হার্ট করছি না। তারা যদি বলে থাকে তারা জানে, তারা বলেছে। এবং যখন এখানে শোন, যখনই কোনো নতুন জিনিস করা হয়েছে, তোরাও ফেস করেছিস, প্রথমে গেল যে বললাম 2-3 বছরের বেশি টিকবে না, তার মানেটা কি, মানে তুই বন্ধ কর, অনেক করেছিস। আমি যখন প্রথম ফিউশন করেছি, আমি লু হিল্ট বাজাচ্ছি বেশ, তার সাথে তবলা বাজাচ্ছি, তখন আমি যখন জেম্বে টেম্বে মার্কেটে আসিনি, আমি ঢোলটাকে ওই যে ছাপাক ছাপাক এই আওয়াজটার জন্য আমি ঢোলটাকে উল্টো করে ওটাকে চাপকি করে বাজাতাম। এবং লুকে আমি অনেক ম্যাটার দিয়েছিলাম যে আমি অলওয়েজ চেয়েছিলাম যে ফিউশন ব্যান্ডে একটা বেস গিটার যদি বেস গিটারই খালি বাজিয়ে যাচ্ছে, ওটা না করে একটুখানি যদি ইন্ডিয়ানাইজ জিনিস বাজায়, বা শরৎ যখন বাজাচ্ছে সে যদি একটা আরপিজিও ফুল রান বাজায়, তাহলে আমার কাছে সেটা ফিউশন। আর ফিউশন আমি অলওয়েজ চেয়েছি যে আমাদের বক্তব্যটা কি, আমি রাগ সঙ্গীত করতে বসেছি তা না, ওই রাগের ওপরে আমি কি ভাবছি, তার গ্রুভটা কি, আমি ঝাপতাল ধি না থেকে ধি ধি না থেকে ধি না থেকে ধি ধি এটা করছি না, দম 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 দম, এটাও ঝাপতাল, আমি ভাঙছি। এটা যখন ভাঙছি তখন তোরা কিন্তু এনজয় করছিস, তোরা হচ্ছে টেক 5। তো আমাকে তো টেক 5 শুনতে হয়েছে ভাই, আমি তো সব শুনেছি, আগে শুনেছি ভালো করে, মানে 15 বছর আমি ভালো করে শুনেছি। তুই কিতমন আমার ওয়ান অফ মাই ফেভারিট ড্রামার্স, আমার ইয়ান পেস, ডিপ পার্পল পাগলের মতো শুনেছি সেন্ট জেভিয়ার্স কলেজ কার্টিসি। আমি কানে হাত দিলাম, মানে গুরুদের কানে হাত দেয়, তুমি সেন্ট জেভিয়ার্সের কানে হাত দিলাম, বিকজ ইট ওয়াজ ইম্পর্টেন্ট ইন মাই লাইফ, আমার পুরো চেঞ্জ করে দিয়েছে। আমি এই প্রশ্নটা তোমায় করলাম কারণ সায়ক ব্যানার্জি বলে একজন গায়ক ছিল বা আছে, সায়ক শুরু করে লক্ষ্মীছাড়ার সাথে, পরবর্তীকালে ক্যাকটাসেও মানে গিয়েছে এবং খুবই ভালো গিয়েছে। তুচ্ছ আমাদের অন্যতম বেস্ট অ্যালবাম তুচ্ছর ভোকালিস্ট হচ্ছে সায়ক আমাদের কলকাতার বা মানে পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্যতম সেরা গুরুজির কাছে দীর্ঘদিন গান শিখেছে, ওয়াজ এক্সট্রিমলি ওয়েল ট্রেন্ড। কিন্তু সেই গুরুজিকে উনি মানে সায়ক যখন গিয়ে বলে যে আমি একটি ব্যান্ডে গান গাইছি, গুরুজি না বলে দেন, না ওইসব ব্যান্ড ট্যান্ড আবার কি, ওইসব চলবে না। এবং লক্ষ্মীছাড়ার সাথে যখন ও অ্যালবাম রিলিজ করে, মেঘমল্লার বোধহয় অ্যালবামটার নাম ছিল, সেই অ্যালবামে সায়কের নাম লেখা হয় সায়ন, যাতে গুরুজি না জানতে পারেন না বুঝতে পারেন। উনি মানে ভারতবর্ষের প্রথিতযশা গুরুজি এবং সারা বিশ্বে ওনার নাম রয়েছে, কিন্তু সায়ক নাম পাল্টে একজনকে নাম পাল্টে ফেলতে হচ্ছে কারণ তার গুরুজি, তার ক্লাসিক্যাল গুরুজি আপত্তি করেছেন যে ব্যান্ড ট্যান্ড এইসব ফরম্যাটে গাওয়া যাবে না। সেই জায়গা অবধি ও কম্প্রোমাইজ করেছে, তারপরেও আর পারেনি আর কি এই যুদ্ধটা করতে। ন্যাচারালি খবর গুরুজির কাছে পৌঁছে যায়, গুরুজি ওকে বলে যে মানে ত্যায্য করে দেয়। না আমি যখন ফিউশন করেছিলাম, আমি 85-এ আমি ব্যান্ড লঞ্চ করেছিলাম 17 মে। এবছর আমার 40 বছর হচ্ছে, আমার মনে হয় সেলিব্রেশন হবে, তোদের সবাইকে পাশে পাবো। আমার ফিউশন জার্নি 40 বছর হয়। তো যাই হোক, তখন যখন করেছিলাম তখন কিন্তু প্রথমেই বলা হয়েছিল যে শুভেন্দু মোটামুটি ভালো, তখন অলরেডি আমার গিরিজা দেবী বাজানো হয়ে গেছে, আমি 82 থেকে ওনার সাথে বাজাচ্ছি।
আমি যখন এটা ভেবেছিলাম, আমি তো একটা ভেতর থেকে তাগিদ থেকে ভেবেছিলাম, তখন আমি প্রচন্ড স্পিক ম্যাকে করতাম। স্পিক ম্যাকে তোরা জানিস আমি তখন যোগ সাহেবের সাথে আমি গিয়ে দেখছি না, আমাদের সব ভাবছে মঙ্গল গ্রহ থেকে এসেছি, ক্লাসিক্যাল। আমি তো নই, আমি তো তখন সেন্ট জেভিয়ার্স কলেজে অলরেডি আমি তো ঢুকে গেছি। আমি তো বুঝতে পারছি যে আই এম জেলিং উইথ দিস অ্যাংলো ইন্ডিয়ান ফ্যান্টাস্টিক মিউজিশিয়ানস, লু হিল্ট, অমিত দত্ত, সব বন্ধু আমাদের। ওদের সাথে ওরা যখন আমাকে অ্যালবাম দিচ্ছে, বাড়িতে গিয়ে শোন, আরো দিচ্ছে এই কারণে যে ড্রামার নেই, ওদের ড্রামার দরকার। তখন ব্রেগেন্সা থেকে ভাঙা ড্রাম নিয়ে এসে আমাদের বেসমেন্টে, সেন্ট জেভিয়ার্স কলেজে বেসমেন্ট ছিল আমাদের ঐতিহাসিক, ওখানে আমাকে একটা বলা হয়েছিল যে তুই 1 ঘন্টা 1 ঘন্টা করে ওখানে প্র্যাকটিস কর, যদি আমাদের ব্যান্ডে বাজাতে হয়। আমাকে টানছে ওরা, ওদের গান বাজনা টানছে। এবং দেন আই ডিসকাস অনলি উইথ 2 persons। আমি গিরিজা দেবীর সাথে বাজাচ্ছি। আমি আপ্পাকে আমার গুরু মা এখনো মানি, যেখানে আছেন আমাকে আশীর্বাদই করছেন। আমি বলেছিলাম যে আপা मैं ये सोच रहा हूँ। क्या बेटा? हमने ऐसा 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 ऐसा। क्यों बेटा? तू तो अच्छा खासा बजा रहा है, तबले को वो कर, अभी तक हम तो অনেক জার্নি। আমার টানছে, কি করব? বলে তুই কর, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস দেখিস, তোর তবলা যেটা, তোর জার্নি যেটা, যেখানে ভাবছিস তো একটা জায়গায় যাবি, এই রেয়াজ সাধনা, কারণ আমাদের তো হাতের একটা সাধনা কন্টিনিউয়াসলি করতে হয়, বিকজ সারা বডি তো ডিজেনারেট করছে, সেটাকে এগিয়ে রেখে যেন এক্সারসাইজ করা, ফিট রাখা আর কি, সেইটাই যেন না হয়। আপগ্রেড কর, তবলা বাদক হিসেবে নিজেকে আপগ্রেড আমাদের করতে হয়। এই প্রসেসটা যেন ওটার জন্য ডিস্টার্ব না হয়। রেস্ট ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এটা গিরিজা দেবী। জাকিরজির সাথে, আজকে জাকিরজির কথা আমি বলছি, হি ওয়াজ অ্যানাদার পার্সন। কারণ ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই কারণে যে ওনার সাথে আমার একটা অ্যাসোসিয়েশন ছিল। बोले भैया हम भी तो करते हैं, मेरा पिताजी तो कभी ना नहीं किया। बोले क्यों ना नहीं किया? लेकिन वो जानते हैं कि मैं भटकने वाला नहीं हूँ, भटकने वाला नहीं हूँ। তুমি তোমারটা করো, ওটা করো, তুমি কিন্তু তোমার ওই জায়গাটা, সবাই ওইটা বলেছেন, যে জায়গা থেকে সরো না। আর আরেকজন আমাকে খুব ভালো বলেছিল, সেটা লু, হে বাগা, you know what you're doing? Yes, your audience, target audience is clear. এটা কোনোদিন আমাকে কেউ বলেনি যে টার্গেট অডিয়েন্স বলে একটা ব্যাপার থাকে। ইউ ক্যানট গেট হোল্ড এভরিবডি। তুমি টার্গেট অডিয়েন্স ঠিক করেছো? আমি হ্যাঁ, মোটামুটি বুঝে গেছি। বলে কারা? তাহলে মোস্টলি যারা অন্য ধরনের গান বাজনা শোনে, ক্লাসিক্যাল না। আমার অডিয়েন্স হচ্ছে ইয়াং। তখন বুঝিনি যে তোদেরও কোথাও একটু ছবে। মানে আমি ভেবেছিলাম যে যারা ব্যান্ড মিউজিক করে, যারা তখন ব্যান্ড তখন তো হয়নি সেভাবে, কিন্তু আমার মনে হচ্ছে যারা ওয়েস্টার্ন গান বাজনা করছে তারা, যারা একটু অন্য গান বাজনা ভাবছে তারা, তাদের কাছে যদি আমি একটু পৌঁছতে পারি, তাহলে আমার যেটা, মানে ওদের যেটা ভয়, যেটা আমি ওই স্পিক ম্যাকে এই এলো মঙ্গল গ্রহ থেকে, এই পণ্ডিত, এই উস্তাদ, এই মানে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, মিশতে পারছি না। মানে প্রথমে পায়ে হাত ফাত দিয়ে প্রণাম করে আমাকে মিষ্টি মিষ্টি খাইয়ে বাড়ি, বুঝতে পারছি না, কথাই বলছে না। আমার তো সেটা চলবে না, তখন তো আমি ইয়াং। মানে যোগ সাহেবের সাথে বাড়াচ্ছি, যোগ সাহেবের পায়ে ধরো, পা জড়িয়ে বসে থাকো, আমি চাই না ভাই, আমি গলে লাগাও। এটা তো পারছে না, ডিস্টেন্স ক্রিয়েটেড হয়ে যাচ্ছে এবং বুঝছেও না। যখন আমাকে ছাড়া হচ্ছে কিছু বলার জন্য, যে রিদম নিয়ে, তখন আমি মজা যখন করছি, নানা রকম রিদম নিয়ে মজা করছি, এই করছি, তখন বেশ ভালো নিচ্ছে, তাহলে তো এটা একটা প্রসপেক্ট আছে। তো ওইটার থেকে আমি ধর কার্মা দিয়ে আমার মোটামুটি জার্নি শুরু হয়। তাহলে এখানে একটা আমার মনে হয় সবার কাছে স্বীকারোক্তি করে নি, যে শুভেন্দু বললো যে আমার ইচ্ছে যে টার্গেট অডিয়েন্স মানে এই ব্যান্ড যারা করছে তারা একটু শুনুক, তাদের যদি একটু ছুঁতে পারে। ক্যাকটাসকে সেটা এতটাই বেশিভাবে ছুঁয়েছে যে ক্যাকটাস কিন্তু তুলে নিয়েছিল একটা ফ্রেজ, 100%। দিক দিন না ধাকি দিন না দিক না দিক দিন না দিক দিন না ধাকি দিন দিক না দিক দিন না, বাজা না, এটা আমাদের একটা কম্পোজিশন ওরা বাজিয়েছিল, চল এটা বাজিয়ে। মানে আমরা একটা তখন মেডলি ট্রাই করছি, হ্যাঁ, লাইভ শো জমানোর জন্য নিজেদের কয়েকটা গান আছে, লোকজন জেনেছে বুঝেছে। এইটা তোদের ব্রিজটা ছিল না, এটা শুনেছি, লাইভ শো তো এটা আমাদের কম্পোজিশন, আমার কম্পোজিশন, ইনফ্যাক্ট কার্মার কম্পোজিশন। এবং তোদের শুভাই বসে আমাকে বলেছিল যে গ্রুপটা তো ভালো লাগছে, শুভেন্দু আমরা ইউজ করতে চাই। তো কাজেই এই গান টু গান কিভাবে যাবো, আমাদের একটা এরকম ব্রিজ বা প্যাসেজ দরকার ছিল, তখন উই পিকড আপ দিস। এবং এটা কিন্তু সবার জন্য বলে রাখি যে একদম রিলিজ ফরম্যাটে রয়েছে, নীল নির্জনেতে এই মেডলিটা আমরা ইউজ করছি, এবং সেখানেও আমরা এই দিনটা ইউজ করছি। সবচেয়ে বড় কথা এটাও বলি, আমি ওখানে দেখছিলাম যে ক্রেডিটে আমার নাম আছে কিনা, আছে কিনা।
ধিক দিনা থাকি দিনা দেখি না ধিক দিনা 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 ঘুরিয়া হাঁটার মোড় মিলমিলি বাস বাস বাসের টার্মিনাসে রোগা রোগা কন্ডাক্টর সারি সারি সব আমাদের জন্য, সব আমাদের জন্য, আমাদের জন্য, সব আমাদের জন্য। দিন থাকি দিনা দেখি না দেখি না দিন থাকি দিনা দেখি না দেখি না। সো কর্মা বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির নেগলেক্ট করতে পারে। যাদবপুর ইউনিভার্সিটির ওয়েটিতে একটা শো দেখেছিলাম, তোমার বাজনা, সুভাষ মণ্ডল তোমাদের কিবোর্ডিস্ট ছিলেন। সুভাষ দার বাজনা শুনে আমরা জাস্ট উড়ে গিয়েছিলাম। আর তোমাদের দেখো কবে তোমরা এই ব্যান্ডটা করেছো তার কতটা ইনফ্লুয়েন্স, মানে সবসময় আমাদের কাছে একটা সত্যি ফিউশন। আমার মনে হয় বহু বছর আগে চন্দ্রবিন্দু শো করতে গেছে, তার আগে কল্যাণীতে আমাকে বলা হলো কল্যাণীতে তখন আমরা 3 বার গেছি কল্যাণীতে। বলে এবার সুহেন্দা মানে ওখানে হিট আমরা তো বললো যে একটা তোমাদের আগে একটা শো স্টপার ব্যান্ড আসবে, আমার মনে হয় তোমার ভালো লাগবে। আমি ঠিক আছে, ওরা চায় একটা গান তুমি শোনো। তুই বিশ্বাস করবি না, আমি বলেছিলাম আমাদের ব্যান্ডের সব মলাটরাবে এই ব্যান্ডটা দেখবার জন্য এসছে। আমি জাস্ট ওদের দাঁড়িয়ে আমি অন্তত আধ ঘন্টা ওদের শুনলাম। মানে বাহ, একটা অন্য সাউন্ড, ফ্রেশ, এই যে ফ্রেশ, কাউকে নকল নয়, নিজের মতন করে গাইছে, নিজের সেইটা এখনো পর্যন্ত ওরা মেনটেন করেছে। সেই কল্যাণী থেকে আর্ট ক্যাফে দেখো এখনো একই রকম ভাবে আমরা আবার আড্ডা মারছি, কথা বলছি। এর থেকে একটা জিনিস প্রমাণ হয় যে কর্মা কখনো মানুষকে ছেড়ে যায় তুই ছেড়ে যাস না পরে আমরা না। যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ব্যান্ড এতদিনের জার্নি তোদের, আমি একটু এবার একটা অন্য জায়গায় যাই। সেটা হচ্ছে অ্যাবাউট মিউজিশিয়ানস, আপগ্রেডিং দ্য কোয়ালিটি অফ দ্য মিউজিশিয়ানস। যেটা আমি পার্সোনালি একটা অদ্ভুতভাবে, খালি ক্লাসিক্যাল নয়, ক্লাসিক্যাল এখানে ক্লাসিক্যাল নিয়ে বেশি কথা বলতে চাই না, ওভারঅল একটা মিউজিশিয়ানশিপ, মানে আমি ইনস্ট্রুমেন্টালিস্ট যাদের আমরা ভুল করি, তো এক্ষুনি বললি যেটা হ্যান্ডস বলি, হ্যান্ডস। কিন্তু আমি তো এটা ভীষণভাবে বিশ্বাস করি, তোরাও বিশ্বাস করবি, যে খুব বাজে গান বাজনা দারুণ ওই হ্যান্ডস দিয়ে কিন্তু একটা স্তরে তোলা যায়। আবার খুব বাজে মিউজিশিয়ানস দারুণ গাইছে এরকম ফেলে। সুতরাং আমার মনে হয় যে হ্যান্ডসের একটা কিন্তু, বা এই মিউজিশিয়ানসের কিন্তু দারুণ একটা ভূমিকা আছে একটা কনসার্ট সাকসেসফুল করার জন্য। সেখানে তোদের কি মনে হয় যে, মানে তোদের জার্নিতে, আমি তোদের বলছি, তোরা যেহেতু দুটো ব্যান্ড, মানে বেস্ট পসিবল দুটো ব্যান্ডসকে রিপ্রেজেন্ট করছিস, তোদের গান বাজনা কতটা কম্প্রোমাইজড হয়েছে ওভার দ্য ইয়ার্স, আর না বেটার হয়েছে? এই ব্যাপারে অনেকগুলো বক্তব্য কম থাকবে, কারণ ওদের ব্যান্ডের লাইন আপ চেঞ্জ খুবই কম হয়েছে, আমাদের বহু 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 লাইন আপ চেঞ্জ হয়েছে। কাজেই সেটা নিয়ে আমি বক্তব্য রাখি। 1 নম্বর হচ্ছে হ্যান্ডস কথাটা কি সত্যি সত্যি ডিমিনিং? এটা কি আমরাই বানাইনি? হ্যান্ডসের বদলে মিউজিশিয়ানস বললেই কি সম্মানের লেভেলটা অনেকটা বাড়ে? মানে মা দুর্গার পরিচয় তো তার 10 হাতের জন্য। কাজেই হ্যান্ডস আর অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট, এবং হ্যান্ডস আর নট অ্যাকচুয়ালি ডিমিনিং। এবং আমি বলবো যে হ্যাঁ, যদি হ্যান্ডস হয় অ্যাট লিস্ট, যদি আমরা মাউথ বলি, ধরো আমি বলছি আমাদের যদি ওদেরকে হ্যান্ডস বলতে হয়, আমি বলবো আমার ব্যান্ডের যারা মিউজিশিয়ান তাদেরকে আমি বলি হ্যান্ডস অফ গড। ওরা যদি না থাকতো না আমি গানই গাইতে পারতাম। আমি এই রেসপেক্টটা, আমার যেটুকু গান বলাটা যেভাবে বলা হয়, হ্যান্ডসটা কোথায় রে, হ্যান্ডসটা কোথায়, তবলচি, স্ট্রংলি অপোজিং। তুই বলবি তবলচি বলতে কি আছে, রেসপেক্ট দিচ্ছে তো, যেভাবে বলা হয়। তবলচিটা কোথায় রে? আমরা মিনিমাম রেসপেক্ট তো এইভাবে চাইবো ভাই, বুঝলে? তবলিয়া, তবলা বাদক, শরৎচি কোথায় বলি কি, সেতারচি কোথায় বলি কি, শরদিয়া, সেতারিয়া, একটা রেসপেক্ট আছে, একটা মানে বলার একটা রেসপেক্ট আছে। আমি বলছি না হ্যান্ডস, তুই তোর সাথে আমি 100% একমত যে হ্যান্ডস বলা মানে রেসপেক্ট দিয়ে যদি বলা হয়, ওই সেটা নিয়ে কেউ যদি কাজ করে থাকে আমি বলবো ব্যান্ডরাই কাজ করেছে, যে এই শুধুমাত্র মিউজিশিয়ানদের রোলটা শুধুমাত্র সাপোর্টিভ তা নয়, কন্ট্রিবিউটরি। হ্যাঁ, সেটা ঠিক আছে। ব্যান্ড মানে একটা মিউজিশিয়ান শুধু সাপোর্ট করছে না, মানে যন্ত্রানুষঙ্গ নয়।
সেও একইভাবে ইম্পর্টেন্ট। তো সেজন্য বিশেষ করে ধরো আমরা আমাদেরকে রক ব্যান্ড বলি, রক ব্যান্ডের ক্ষেত্রে একটা গিটারিস্ট, তার কিন্তু কন্ট্রিবিউশন অসামান্য, বা সেই কিন্তু ফাইনালি ডিকটেট করে। ডিকটেট শব্দটা আমি বলবো, একটা ব্যান্ডের সাউন্ডটা কীরকম হবে সেই কিন্তু ডিকটেট করে। আমাদের যখন সঞ্জয় ছিল, সঞ্জয় খুব মেলোডি প্রধান একজন গিটারিস্ট, ওর হাতে খুব সুন্দর মেলোডি আসতো, ও সেটা করেছে। তারপরে এলো অ্যালান। অ্যালান আধুনিক টেকনোলজি ব্যবহার করে খুব সুন্দর একটা সাউন্ডস্কেপ, যত না মেলোডি তার চেয়ে সাউন্ডস্কেপটা ওর কাছে ইম্পর্টেন্ট। সেম ফর দ্য নেক্সট গিটারিস্ট ঋতপ্রভ রাতুল, ও কিন্তু সাউন্ডস্কেপে বিশ্বাসী করে, লম্বা গ্ল্যাম রকের মতন সোলো কিন্তু ওর বিশ্বাস করে না। এরপরে এলো অভিরূপ। অভিরূপ কিন্তু হার্ড রকে বিশ্বাসী, ওর সব কিছু জ্যা 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 গ্যা গ্যা গ্যা, এইটা সব অ্যাপ্রোচে আর কি এটা আসছে। সো এরা প্রত্যেকেই কিন্তু ক্যাকটাসের সাউন্ডকে ডিফাইন করেছে। না, কিন্তু এই যে তুই যেভাবে বলবি, এই যে ঝ্যা 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 ঘ্যাঁ ঘ্যাঁ ঘ্যাঁ, তো এটাতে তুই তো খুব আনন্দের সাথে আমি পাচ্ছি না, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওর মধ্যে যে মিউজিশিয়ানটা রয়েছে সে ওটাই চায়। ওর বদলে গান বাজনা একটা শোন, একটা সং, যে কোনো সং আমি জানতে চাইছি, কিন্তু আমি কিন্তু তোদের ওই বলছি না, মানে তোদের প্রতিটা সং তোদের একটা কথা তো বলে, একটা মেসেজ তো আছে গানের। ইন্টারাপ্ট করো, এই আমি তো মিউজিশিয়ান নই, গিটারটা ধরতে আমার লজ্জা লাগছে, আমি গিটারটা বরং ওকে দিয়ে দিই। হ্যাঁ, তখন এই আলোচনাটা আমি বিরাট ওই জন্য এটা নামিয়ে রাখলাম। না, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে, আমার পার্সোনালি মনে হয় যে একটা ব্যান্ড, যে কোনো ব্যান্ড, সে তুই ওয়েস্টার্ন ব্যান্ড বল, আমি যাদের শুনে, যে ড্রিম থিয়েটারও কিন্তু কম্প্রোমাইজড হয়েছিল যখন মাইক পটনায় ছেড়ে চলে গেছিল। আমি ওদের লাইভ শো, আমি আর সম্বিত গিয়ে শুনে এসেছি লাইভ। আমি মাইক পটনায় যখন ঢুকলো, গান বাজনাটা এখান থেকে এখানে হয়ে গেল। তো এইটা তো মানতে হবে যে একটা ব্যান্ডের তোদের যেটা আছে, মানে, এবং আমরাও যখন কারোর সাথে বাজাচ্ছি, আমি বাজাচ্ছি, আমার ছাত্র বাজাবে, সেও ভালো বাজায়, যার সাথেই বাজাক, একটা তো আন্ডারস্ট্যান্ডিং, একটা এতে তো লেভেলের ডিফারেন্স নাই। আমি গিরিজাদেবীর সাথে বাজাচ্ছি, আমি একটা লেভেলে বাজাচ্ছি, জাকিরজি যখন বাজাচ্ছে সেটা একটি জায়গায় চলে যাচ্ছে। সুতরাং তো ব্যান্ডের ক্ষেত্রে এদের সবাইকে একটা গুরুত্ব দিতেই হবে। শুভায়ন একদম अगेन मेलोडिक अप्रोचे বাজাতো, সন্দীপ একদম পপ রক ওর প্রাণ, পপ রক অ্যাপ্রোচে বাজাতো। বাম্পি আমাদের সাথে বাজিয়েছে, বাম্পি অ্যাগেন একদম মানে ফিউশন মিউজিশিয়ান হিসাবে খুবই পরিচিত। কাজেই বাম্পি আবার খুব আমাদের সহজ গানে প্রচুর ইম্প্রোভাইজ নোটস লাগাচ্ছে, যেগুলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল করেছে, সেগুলো আবার আমাদের কাছে এক্সেস মনে হচ্ছে। এক্সেস যখন মনে হচ্ছে তখন তোরা তো ওকে থামিয়েছিস তো। মানে এবার সম্পূর্ণ আমার ভাবনাটা কারোর উপর চাপিয়ে দেবো, এটা তো ব্যান্ড হতে পারে না। তার ভাবনাটাকেও আমাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, আমার ভাবনাটাও সে অ্যাপ্রিশিয়েট করবে। মানে তোদের গান সেইভাবে ইভলভ করেছে, মানে সে একটা গানই অনেক রকম ভাবে লোকেদের কাছে পৌঁছেছে যখন মিউজিশিয়ান চেঞ্জ হয়েছে। আমার এটা, ওদের ক্ষেত্রে সেটা হয়নি। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, যেটা আমাকে খুব মানে আমি খুব জানতে চাই তোদের কাছ থেকে, আমি অমিতের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা ডিসকাস করেছি যে, দেখ, আমাদের একটা ধারণা আছে, কিন্তু মানে আমরা এটা খানিকটা বিলিভও করি, ধরে নে যে you have to groom with your instrument also, যেরকম ভাবে গ্রুমিং তুই বলছিস, একটা গ্রুমিং এর দরকার আছে। তুই যেরকম জানিস, আমি এটা জানি, আমি এইভাবেই গাইবো, এটা আমি, দ্যাটস মাই স্টাইল। এবং তুই বলছিস যে না, আমি কাউকে ভাবি নিয়ে স্টাইল হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু ব্যতিক্রমী চিন্তা, বাট ডেফিনেটলি মানে উইথ লট অফ রেসপেক্ট আমি বলছি। কিন্তু আমি ইন জেনারেল বলছি যে, আমি একটা গিটার, সম্বিত যখন ড্রামস পিক আপ করেছে, আমি ওকে কিন্তু বিদেশ থেকে এই মাইক পটনা এদের যাদের ভালো লাগছে তাদের আমি আনতাম, বিকজ তাহলে ও আপগ্রেডেড হবে। এখানে একটা জিনিস আমি তোদের কাছ থেকে জানতে চাইছি, মানে আমি যখন কচুকে, ধর আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা কচুর রেফারেন্স দিচ্ছি এই কারণে যে তোরা বুঝতে পারবি যে আমি কি বলতে চাইছি। ধর একটা গ্রুপ, আমি তোরা ওই তাল দিস, তাহলে বুঝতে পারবি। আমি দারুণ।
তো এটা দারুণ বললি, বাট দিস ইজ নট জেম্বে প্লেইং এট অল। কোনো জেম্বে প্লেয়ারকে যদি কচুকে এটা শুনেছি, কচু বলছে ইউ আর অ্যামেজিং, বাট দিস ইজ নট, বুঝতে পারলাম তোদের, এটা আমি একটা করলাম, কিন্তু তোরা কি এটা মানিস যে এটা 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 মানে একটা ইনস্ট্রুমেন্ট জেনে বুঝে বাজানো উচিত নাকি না জেনে বাজানো যায়? মানে আমি যেটা করেছি, আমি কিন্তু এটা জেনে বুঝেই করেছি যে এরকম, মানে এই স্টাইলটা, কারণ আমি তো ওটা শিখিনি, সুতরাং আই টেক ইট অ্যাজ আমি এটা ইন্ডিয়ানাইজ ফিউশন করছি বলে। কিন্তু আমাকে যদি কোনো ওয়েস্টার্ন জায়গায় পড়ে, আমাকে পাত্তেই দেবে না ওরা, 100% পাত্তে দেবে, আমাকে তো অন্যভাবে রেসপেক্ট করবে হয়তো, যে আমি এর মধ্যে অনেক কিছু আমি দেখো, আমি সত্যি এটা খুব কম জানি, কিন্তু আমার মনে হয় তুমি যে এই জেম্বেকে তুমি একটা অন্য আঙ্গিকে প্রেজেন্ট করছো, সেটাই তো এটার একটা মানে কোথাও ইনভলভ করছো না, ক্রিয়েটিভিটি নয়। হ্যাঁ, মানে আমি বলছি তার যে তোমার মাপটা, ধরো মানে ভায়োলিন যদি তুমি ধরো, এরকম একটা এত বড় একটা ইনস্ট্রুমেন্ট, সেটার যেরকম তুমি আজকে পাশ্চাত্য ইয়েতে যেভাবে আমরা ভায়োলিনকে শুনি, আমরা দক্ষিণ ভারতে সম্পূর্ণ অন্য শুনি। হ্যাঁ, তো তার মানে এক একটা ইনস্ট্রুমেন্টের কিন্তু তোমার ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে তোমার ভৌগোলিক সীমারেখা দেখলে। আমি এই উত্তরটাই চাইছি। ইনফ্যাক্ট আমি আমার বলার উদ্দেশ্য হবে যে আমি তোমার যে জল হয়, তুমি বড় হয়েছো, তুমি সেভাবে আমি ওদের সাথে এই ব্যাপারে একমত নই। আমি যদি বললাম যে আমি যে ভীষণভাবে একমত তা নয়, আমি এটা মনে করি বাংলা রকের মতন, মানে তার সাথে কিন্তু ডায়ার স্ট্রেটস বা আর কাউকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। বাট আমি এটাও সাইড বাই সাইড বলতে চাই যে আমি মনোহরজি বা কিশোরজির অসম্ভব, কিশোর সোডাজির অসম্ভব ভক্ত হয়েও বলছি, আমিও ওটাকে এনজয় করব, পাগলের মতো এনজয় করব, বাট আমি ওটাকে বলিউডিশ স্যাক্সোফোন প্লেইং, ফ্যান্টাস্টিক বলিউডিশ স্যাক্সোফোন প্লেইং হিসেবেই আমরা খুব ফরচুনেট। চন্দ্রবিন্দু একবার মানে কিশোর সোডাকে আমরা রেকর্ড করেছিলাম বোম্বেতে, আমরা একটা বিজ্ঞাপনের কাজ করছিলাম, সেটা উনি বাজিয়েছিলেন ট্রাম্পেট। তো সেটা একটা খুব একটা বড় একটা ঘটনা যে উনি আমাদের সাথে এসে কোলাবোরেট করেছিলেন। আচ্ছা, এবার লাস্ট একটা প্রশ্ন করি, সেটা আমাকে আমি শুনছিলাম চারিদিক থেকে, সেটা করে তারপর আমরা আর একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, তুই একটা নচিকে নিয়ে একটা কমেন্ট করেছিলি যে নচি একটা গান নিয়ে, নীলাঞ্জনা বা এই গান নিয়ে কোথার থেকে একটা কপি করা, এবং তুই মনে করেছিলি যে এই নচির এটা বলা উচিত, সব জায়গায় বলা উচিত। আর অনেক গান, তুই একটা লিস্ট অফ সংস বলেছিস যে এই গানটা যে গানগুলোর থেকে অরিজিনাল গান থেকে নেওয়া, সেটা নচির বলা উচিত। কিন্তু মানে আমি নচিরও খুব বন্ধু, আর তোদেরও দাদা, আমি মাঝখান থেকে জানতে চাইছি, মানে এটা বলবে কোথায়? মানে আমি জাস্ট জানতে চাই। রোজ দিন প্রতিদিন শো করার আগে গানটা গাওয়ার আগে বলার তো কোনো মানে নেই না, তাহলে বলবে কোথায়? যে সময় ক্যাসেট সিডি ছিল সেই সময় তার ইনলিতে বলা যেত, আর পরবর্তীকালে ইউটিউবে বলা এটা মেনশন করে। ক্যাসেট সিডিতে যদি বলতে হয়, মানে তুই কি মনে করিস মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল গানটাই নকল, নাকি একটা গানের জাস্ট না কিছু পোরশন? তাহলে আমি তোকে প্রশ্ন করছি, মানে ডোন্ট টেক মি রং, মানে তাহলে যদি তারে নাই চিনি কোশিকি তেরে মেরে, এই গানটা তাহলে এস ডি বর্মন কেন লেখেননি? বা ছুকার তেরে মন কো, এটা কেন রাজেশ রোশন লেখেনি? বা ধর আজকে আর ডি বর্মনের এত গান, মানে দামার দাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা গান কিন্তু নেওয়া, বা আবার যে গান হামকো সাথী, আবার গান তুই জানিস না, এরকম যে হাজারো গান, তাহলে এরা তো কোথায় কোনো জায়গাতে লিখলো না। তো হ্যাঁ, তো ওনারা লেখেননি বলে ওনারা, তুই মনে করিস ওনারা অন্যায় করেছে? আমি জাস্ট আস্কিং। অন্যায় কথাটা খুব বাড়াবাড়ি আর কি, কিন্তু আমার মনে হয় একটা মিউজিশিয়ানের এইটুকু মানে এটিকেট বলো, এথিক্স বলো, এটা তো থাকতেই পারে আর কি। সেটা মানে অ্যালবাম কাভারেই লিখে দিতে হবে তার মানে কোনো বললি কোথায় বলবে? কোনোদিন কোথাও সুযোগ পেলে আমি বলে দিই, আমি ফিরছি বাড়ি করলাম। আমি ফিরছি বাড়ির ভার্স এবং প্রি কোরাসের সাথে জেসন মরাজের একটা গানের
কিছুটা মিল রয়েছে। আমি বলতেই পারি যে আমি ইনফ্লুয়েন্সড হয়েছি। আমি বলে দিলাম, আজকে এখন সুযোগ পেলাম বলে দিলাম। এখন মানে কিন্তু আগে আমি ইউটিউবে একজন কমেন্ট করেছে যে আমার এটা জেসন রাজের সাথে একটু মিল লাগছে। আমি বলছি ইয়েস ইউ আর রাইট। আমি মানে সেইভাবে কনসিয়াসলি করিনি, জেসন রাজ আমার শোনা ছিল কি, তারপর আমি গানটা কম্পোজ করেছি। এখন তুমি বললে আমি গানটায় আই ওয়েন্ট ব্যাক টু দ্য সং, আমি আবার শুনলাম, হ্যাঁ কিছু মিল তো নিশ্চয়ই রয়েছে। দেখো আমি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে খুব ভয় পাই একটাই কারণে, তার কারণ সারা জীবনে আমি এত গান ঝেড়েছি, এত সুর চুরি করেছি যে আমার এটা নিয়ে কথা বলাটা সাজে। তাই বললো, বলে প্রচুর গান চুরি করেছি, কারণ তখন জানতামই না যে এই গানগুলো পরে রেকর্ড হবে, আমরা গাইবো। এবং এমনকি ইউটিউবে একটা আলাদা ভিডিও দেখেছি আমি যে চন্দ্রবিন্দু কোন কোন গান চুরি করে গান করেছে, সেটাও দেখে খুব ভালো লাগলো যে সব খুঁজে খুঁজে বার করেছে। তা আমার মনে হয় যে আমাদের এখানে এরকম সুর গোয়েন্দা খুব বেশি। আমাদের ব্যোমকেশ ফেলুদার একটা ঐতিহ্য আছে, তো আমরা গান শুনলেই বলেই চেনা চেনা লাগছে। হ্যাঁ, তো তাহলে এখন যখন জানলি যে ওই গানগুলো কোথা থেকে ঝাড়া, লোকে বুঝে যাচ্ছে, তোরা স্টেজে গিয়ে কি বলিস যে এটা হাবিবুল্লাহ ফান্টার এই গান থেকে? ওইসব ব্যাপারে দেখো, আমরা অ্যালবাম আমরা যখন অ্যালবাম করেছি দিয়েছি, একটা দিয়েছি মানে আমরা বলেছি যে এরকম যে মৌনমুখরতা যখন গাই তখন লেখা ছিল যে ওটা অ্যাকচুয়ালি সুমন পাল লিখেছিলেন, কিন্তু পরে উনি এই গান নিজেই পল সাইমন নাম নিয়ে আবার তিনি গান করতে শুরু করেন। সুমন পাল, বাইরে কিছু না। যাই হোক, আমরা একদম শেষের দিকে এসেছি, কোন একটা গান দিয়ে আমাদের আড্ডা আমার মনে হয় ফিরবে না। আর আমার তোদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে একটা বড় থ্যাঙ্কস। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রচুর হিটেড আড্ডা এবং ভালো চা এবং এই বিস্কুট কেক গুলো ভালো খেতে, ওগুলোকে প্রথমে প্রপস ভাবছিলাম, খেয়ে দেখলাম ভালো। না, আমার মনে হয় এই সুযোগে আমরা একটু আমাদের নতুন অ্যালবামের একটু প্রমোশন করি। টালোবাসার একটা গান হওয়া উচিত। চন্দ্রবিন্দু অনেক বছর বাদে খুব যত্ন নিয়ে একটা অ্যালবাম করেছে, তার নাম টালোবাসা। সেখান থেকে একটু কিছু গাইতেই পারে। টালোবাসা গাইবো? হ্যাঁ, এটা এ দে তো। না, এটা উঁচুতে হয়ে যাচ্ছে। এক দাগ নামা জিদে। না না, এই দে এই দে এই দে। তারা রে এ তারা রা রা, এ তারা রে এ তারা রা রা, এ তারা রে এ তারা রা রা, এ তারা রে এ তারা রা রা। তোমার নিকটে প্রস্তাব, মামুলি একটি প্রশ্ন, তুমি কি প্রণয়ে অঙ্গার নাকি নেহাতি নাতিশীতোষ্ণ? তোমার হৃদয়ে লটকে এই গিরিধারী ব্যাকা বংশী, টুকি দিয়ে তুমি চলে যাও, টুকি বোমা মারো বিধ্বংসী। তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা, তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা। আরে কখনো কি বলো বলেছি, আরে কখনো কি বলো বলেছি, তুমি অমুকের পাশে বসো না, তুমি অমুকের পাশে বসো না। গানে গান মগজ খেলো বিটলে পোকা, আমি হই তোমার এক বায়না খোকা। টেনশনে মগজ খেলো বিটলে পোকা, রিলেশনে আমি তোমার বায়না কোকা। তারা রে হে তারা রা রা, হে তারা রে হে তারা রা রা, তারা রে